হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। আশা করছি সকলে ভালো আছো। আমাদের মনে হয় অনেকদিন পরে ক্লাসে আসছি আমরা। সো অনেকদিন পরে ক্লাসে আসলে যেটা হয়, শব্দ আটকে যায়, বাচনভঙ্গি আটকে যায় আমাদের। সো তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। পাওয়ারফুল স্টুডেন্টস, তোমাদের সাথে বেশ কিছুদিন পর দেখা হচ্ছে আমাদের। আর তোমরা যারা যদি ঠিকঠাক থাকে, তোমার বন্ধু যারা রয়েছে তাদেরকে আজকে ক্লাসে একটু মেনশন দাও, আজকে তাদেরকে ক্লাসে নিয়ে আসো, সবাই মিলে যেন আমরা আজকে ক্লাসটা উপভোগ করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি কমেন্ট ঠিকঠাক দেখা যাচ্ছে, রাইট? ওকে, তাহলে কমেন্ট দেখা গেলে সাউন্ডও ঠিকঠাক থাকার কথা, রাইট? ওকে, সাউন্ড ঠিকঠাক ঠিক থাকে তাহলে আমরা শুরু করে দেবো ক্লাস। হ্যাঁ, আমি মনে হয় কথা একটু আটকে যাচ্ছে আমার, রাইট? ল্যাক অফ স্লিপ। ওকে, ঠিক আছে, আমাদের সাউন্ড ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রিপোজিশনের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনের লেকচারকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। যেহেতু প্রিপোজিশনে আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে আমাদের রুলস ভিত্তিক প্রিপোজিশন, অর্থাৎ যেটা সিচুয়েশনের সাথে ডিফারেন্ট হতে পারে। আরেকটা প্রিপোজিশনের পার্ট থাকে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ সিচুয়েশন ম্যাটার করে না, শব্দ ম্যাটার। স্পেসিফিক কিছু শব্দের সাথে স্পেসিফিক প্রিপোজিশন বসে, যেমন কনফাইন টু, হ্যাঁ, অ্যাটেন্টিভ টু, হ্যাঁ, অ্যানেক্সাস অ্যাবাউট, এরকম আরও অনেক 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 প্রিপোজিশন রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি করব, আমরা রুলস পার্টের যত ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, যতগুলো প্রিপোজিশন থেকে আমাদের প্রশ্ন আসে, আমি চেষ্টা করেছি এগুলোকে একেবারে কন্টেক্সচুয়াল বিষয়ের সাথে রিলেট করে পড়ানোর জন্য, যেন তোমরা খুব আনন্দ নিয়ে আজকের ক্লাসটা এনজয় করতে পারো। আজকের ক্লাস যেন আনন্দ নিয়ে এবং তোমরা যেন মজা করে আজকের প্রিপোজিশন আমরা পড়ে ফেলতে পারি। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে শুরু করছি। চলো, প্রিপোজিশনে আমাদের মোড, এটা প্রথম, একদম প্রথম আমরা যে প্রশ্নটা পাবো, প্রশ্ন একদম প্রথম এক নম্বরে আমরা পাবো হচ্ছে আমাদের প্রিপোজিশনের প্রশ্ন। ওকে, এক নম্বরে আমরা কি পাচ্ছি? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন আমাদের মার্ক কত? আমাদের মোট 10টা গ্যাপ দেওয়া থাকবে। ওই 10টা গ্যাপের জন্য আমার রয়েছে মোট 5 মার্কস। প্রিপোজিশনে মোট 10টা গ্যাপ, এই 10টা গ্যাপের জন্য আমাদের রয়েছে মোট 5 মার্ক। তার মানে যদি আমরা একটা প্রশ্নের জন্য কত পাচ্ছি? পয়েন্ট বা 0.5 মার্কস করে, রাইট? তাহলে একটা প্রশ্ন যদি তুমি সঠিক করো, একটা প্রিপোজিশন যদি সঠিক বসাতে পারো, তাহলে হাফ মার্ক করে তুমি পাবা, তাই না? কিন্তু এখানে একটু মাথা রাখবা যে প্রিপোজিশনে আমরা যদি 5-এ 5 পাইতে যাই, প্রিপোজিশনে অনেক বেশি প্র্যাকটিস করা লাগে। একেবারে সত্য কথা, খাঁটি কথা ভাইয়া তোমাদের বলে দিলাম। আমরা ধরো মডিফায়ার বলি অথবা কমপ্লিটিং সেন্টেন্স বলি বা ন্যারেশন বলি, মোটামুটি একটু প্র্যাকটিস করলে এটাতে ফুল মার্কস আদায় করা যায়, তাই না? কিন্তু এইখানে ছোটোখাটো ক্ষুদ্র ক্ষুদ্র ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, আমরা শুরু করে দিলাম, হ্যাঁ, আমাদের মূল আলোচনা। হোয়াট ইজ প্রিপোজিশন? আমরা প্রথমে জানতে হবে যে প্রিপোজিশন জিনিসটা আসলে কি। হ্যাঁ, প্রিপোজিশন জিনিসটা আসলে কি? দেখো, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড, কি বলছে দেখো, এটা কোত্থেকে আমরা পাচ্ছি? অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি। বিশ্বের সবচেয়ে বহুল প্রচলিত যে ডিকশনারি দুটো রয়েছে, একটা হচ্ছে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, একটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, তাই তো? তাহলে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি কি বলতেছে দেখো, যে প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে দেখো, প্রিপোজিশন একটা মাত্র শব্দ হতে পারে, একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ড হতে পারে। আবার দেখো, প্রিপোজিশন হতে পারে আ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, আবার সেটা কি হতে পারে? গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কয়েকটা শব্দ একসাথে হয়েও প্রিপোজিশন হতে পারে। তার মানে আমরা দুই ধরনের প্রিপোজিশন পাবো, একটা হচ্ছে একই শব্দে তৈরি, আরেকটা হচ্ছে একের বেশি শব্দে তৈরি প্রিপোজিশন। তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে যাই, কিছু কিছু প্রিপোজিশনে একটাই মাত্র শব্দ আছে, যেমন ধরো টু, যেমন ধরো ফর, ইন, অন, উইদাউট, তাই? কিন্তু কিছু কিছু প্রিপোজিশন ধরো হচ্ছে আউট অফ, হ্যাঁ, অথবা ফর দ্য শেক অফ, ওকে, অথবা ইন কেস অফ, অন অ্যাকাউন্ট অফ। দেখো, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা গ্রুপ তৈরি করতেছে। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল
ফ্রেজ বলি আমরা যেটা এটাকে, তাহলে একটা শব্দ হতে পারে অথবা আ গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, সাচ এস যেমন ধরো ইন একটা ওয়ার্ড, ফ্রম একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, আবার আউট অফ একের বেশি ওয়ার্ড, এবং দেখো অ্যান্ড অন বিহাফ অফ একের বেশি ওয়ার্ড ইউজড বিফোর আ নাউন অর প্রোনাউন। তাহলে বলছে এটা কোথায় বসে? একটা নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। তার মানে প্রিপোজিশন বসার যেই অবস্থান সে কোনো একটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে। টু শো প্লেস, পজিশন অর টাইম অর মেথড, অর্থাৎ একটা কোনো জায়গার সংখ্যা তথ্য দেয়, সময়ের তথ্য দিতে পারে, কোন একটা কাজ কিভাবে হচ্ছে এরকম তথ্যগুলো দিয়ে থাকে আমাদের প্রিপোজিশন। তার মানে আমরা যদি সহজে একটু ঘুরে আনি জিনিসটা কি পাচ্ছি, যে প্রিপোজিশন হলো এমন শব্দ অথবা শব্দগুচ্ছ, মাথা রাখো, শব্দ হইতে পারে, শব্দগুচ্ছ হইতে পারে, যেটা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেটা ওই প্রোনাউনটা কোথায় আছে, কখন আছে, কিভাবে হচ্ছে এরকম জিনিসপত্র তথ্য দেয়, সেগুলো কি? আচ্ছা, এখন চিন্তা করো, যেমন ধরো আমি যদি বলি যে সিম্পলি চিন্তা করো যে মাই হাউস ইজ, আমি দিলাম যে এখানে কোনো প্রিপোজিশন ইউজ করলাম না, তুমি দেখো কতটা গুরুত্বপূর্ণ, ইজ দ্য হাইওয়ে। দেখো এই সেন্টেন্সটা, আর যদি আমি এখানে একটু ছোট্ট করে একটু পার্থক্য তৈরি করি যে মাই হাউস ইজ বাই দ্য হাইওয়ে, দেখো দুইটা সেন্টেন্স, পার্থক্য শুধু একটা শব্দে, কি এখানে কোনো প্রিপোজিশন নাই আর এখানে একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে বাই। তাহলে বলো তো কোন বাক্যটা সঠিক? তুমি চিন্তা করো যৌক্তিকভাবে, বলছে যে মাই হাউস ইজ দ্য হাইওয়ে আর হচ্ছে মাই হাউস ইজ বাই দ্য হাইওয়ে। এই যে দুইটা সেন্টেন্স, সূক্ষ্ম পার্থক্য, একটা শুধু এক্সট্রা ওয়ার্ড ঢুকছে, ঠিক আছে, বাই। তাহলে এখন দেখো এই যে দুইটা সেন্টেন্স আমি বলি যে এটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 1, এটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 2, তাহলে একজন বক্তা বা একজন শ্রোতার কাছে কোন বাক্যটা বেটার মনে হবে? তোমরাই চিন্তা করো যে কোন বাক্যটা সুন্দর মনে হচ্ছে, কোন বাক্যটা সঠিক মনে হচ্ছে, বা কোনটা মনে হচ্ছে এটা লজিক্যাল একটা সেন্টেন্স। হ্যাঁ, এটা আসলে একটা বাক্য হতে পারে। যদি বলে মাই হাউস ইজ দ্য হাইওয়ে, এর অর্থ কি দাঁড়াচ্ছে? আমার ঘরটা হলো কি, আমার ঘরটাই হলো মনে হচ্ছে কোটি কোটি বছর পরে পড়ার টেবিলে বসে পড়তেছি। ওকে, তাহলে তুমি তো কোটি কোটি বছর পরে তুমি আসলে ডাইনোসরের সাথে দেখা করতে চলে গেল, তাই না? আচ্ছা, ওকে, চলো, মাই হাউস ইজ দ্য হাইওয়ে এই শব্দ অর্থ কি? আমার ঘরটাই হচ্ছে যেই মহাসড়ক, কিন্তু কারো ঘর তো মহাসড়ক হয় না। আর এখানে কি দাঁড়ালো? মাই হাউস ইজ বাই দ্য হাইওয়ে, আমার ঘরটা, আমার বাড়িটা হচ্ছে মহাসড়কের পাশে। তাহলে দেখো একটা ছোট্ট শব্দ অর্থের কত পার্থক্য। কারো ঘর কিন্তু মহাসড়ক না, কারো ঘর হতে পারে মহাসড়কের ডানে, মহাসড়কের বামে, মহাসড়কের দক্ষিণে, উত্তরে, মহাসড়কের পাশে, দূরে, কিন্তু মহাসড়কটা তো কারো ঘর না। তাহলে দেখো প্রিপোজিশনের ব্যবহার কতটা জরুরি, একটা ছোট্ট শব্দের পার্থক্য করে দিচ্ছে এই দুইটা বাক্যের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা জানি প্রিপোজিশন কি করবে, কোনো একটা নাউন, এই যে দেখো হাইওয়ে একটা নাউন, নাউনের পূর্বে বসে নাউনটা কোথায়, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, বিভিন্ন রকম তথ্য আসলে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? ওকে, আমরা একটু এখানে কিছু প্রিপোজিশন দেওয়া আছে একদম কমন। আমরা এখানে একটু দেখি যে আমাদের প্রিপোজিশনকে আমরা দুইটা পার্টে ভাগ করব। একটাকে আমরা বলেছি রুলস ভিত্তিক প্রিপোজিশন, রুলস, হ্যাঁ, কমন রুলস, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দেখো অ্যাপ্রোপ্রিয়েট কোনগুলো আমরা জানি, অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো হচ্ছে আমাদের আসলে মুখস্থ করা দরকার হয়, কি আমাদের মুখস্থ করা দরকার হয়, অর্থাৎ এই শব্দগুলো সিচুয়েশনের সাথে কানেক্টেড না, এগুলো শব্দের সাথে কানেক্টেড। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি করতে হবে? আমরা যেভাবে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করি, আমরা যেভাবে সাফিক্স প্রিফিক্স মুখস্থ করছি 19-এ, ঠিক একইভাবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখার জন্য পড়তে হবে, মুখস্থ করতে হবে। ইটস আপ টু ইউ, এটা তোমাদের কাজ। হ্যাঁ, আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 2016-17 থেকে তোমাদের 24 পর্যন্ত একটা শীট দিব ভাইয়া। হ্যাঁ,
তোমাদের এটা আজকে ইফ পসিবল টুনাইট, আর যদি না হয় তাহলে কালকে দেবো তোমাদেরকে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার 22 পর্যন্ত আপডেট করা আছে, 23 আর 24টা অ্যাড করবো আমি। এইখানে তোমরা হচ্ছে এটা তোমাদের পার্ট থাকবে, এইটার তোমাদেরকে ভাইয়া একদম 24 সাল সর্বশেষ থেকে একদম 16 পর্যন্ত বোর্ড অনুযায়ী আলাদা করা আছে। হ্যাঁ, বোর্ড অনুযায়ী আলাদা কীভাবে করা বলতো? আলাদা হচ্ছে এইভাবে যে তোমার কত সালের বোর্ডে কোনটা আসছে সেটা বাংলা কি, হ্যাঁ এভাবে ভাগ করে দেওয়া আছে। কুমিল্লা বোর্ড 2017, তারপর হচ্ছে ঢাকা বোর্ড 2018, এরকম করে ভাগ ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, এটা বাংলা অর্থ সহ দেওয়া আছে। তো এটা আমি 23 আর 24 আপডেট করে দিব। আর রুলস, আমরা এই রুলসগুলো ক্লাসের মধ্যে ধরে ধরে বুঝে বুঝে পড়বো। আমরা যদি একটা অ্যানালাইসিস করি যে প্রশ্নের মধ্যে যদি দেখি যে কেমন প্রশ্ন আসে, তাহলে আমি এখানে বলি যে মোটামুটি রুলস থেকে বেশি আসে, রুলস থেকে প্রশ্নের পরিমাণই বেশি। রুলস থেকে যদি তুমি ধরো হচ্ছে 55%, আর এইখানে ধরতে পারো তুমি হচ্ছে 45%, খুব বেশি পার্থক্য না। হ্যাঁ, কখনো 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 মাথায় রাখো, কখনো কখনো তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট থেকে প্রশ্ন বেশি চলে আসে। দেখা যায় যে 10টার মধ্যে 6টা চলে আসছে অ্যাপ্রোপ্রিয়েট থেকে, তবে এটার হার কম, এটার হার কম। মোস্ট অফ দ্য কেসেস রুলস থেকে প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, তোমার অ্যাপ্রোপ্রিয়েট থেকে হয়তো 10এর মধ্যে 3টা 2টা, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে, বাট আদারওয়াইজ সেটা না। ঠিক আছে, ওকে। আমরা সাম ইম্পর্টেন্ট রুলস অফ প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনের কিছু বেশ গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে আমরা একটু ক্লাসে আলোচনা করবো। চলো, হ্যাঁ আমরা এখানে একটু দেখি প্রথম পেজটা সবাই। আমরা একটা কমন সিনারিও দেখতে পাই, এটা হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস। কোনো স্থানের সাথে প্রিপোজিশন কিভাবে কানেক্টেড, অর্থাৎ আমি যদি একটা বস্তু চিন্তা করি, এই বস্তুটার অবস্থানের উপর নির্ভর করে প্রিপোজিশন বিভিন্ন রকম হতে পারে। একটা এই যে মার্কার, এই যে পেন্সিল অথবা এই যে পেন, এই পেনের উপর নির্ভর করে, এইটার উপর নির্ভর করে অবস্থানের ভিত্তিতে প্রিপোজিশন বিভিন্ন রকম হয়। একটা জেনারেল কমন একটা সিনারিও চিন্তা করো, যখন কোনো একটা কিছুর ভিতরে আছে, খেয়াল করো এই বক্সটা একটা কমন সিনারিও, এটা মুখস্থ করতে হবে না, জাস্ট ভাইয়ের সাথে একবার তোমরা চোখ বুলিয়ে নাও। হ্যাঁ, আমাদের মূল আলোচনা আরো পরে, এটার পরে। তাহলে যখন কোনো কিছু একটা ভিতরে আছে, ধরো আমি এই মুহূর্তে রুমটার ভিতরে, হ্যাঁ তাহলে ভিতরে থাকা অর্থে আমরা কি কি ইউজ করতে পারি? কোনো কিছুর ভিতরে যদি থাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা ইন অথবা ইনসাইড, ইন অথবা চাইলে কি ইউজ করতে পারি? আমরা ইনসাইড ইউজ করতে পারি, ইন অথবা ইনসাইড। সবাই একটু নোট করে ফেলো, ইন অথবা ইনসাইড। যেমন আই অ্যাম ইনসাইড দ্য ক্লাসরুম, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। তাহলে আমি তো বলতে পারি যে আই এম ইনসাইড দ্য ক্লাসরুম বিকজ আমি ক্লাসরুমটার ভিতরে অবস্থান করতেছি, বিকজ মাই পজিশন, মাই লোকেশন, মাই সিচুয়েশন ইজ ইনসাইড দ্য ক্লাস। আমি পুরো আমার চারপাশ দিয়ে ক্লাস আছে, তাহলে কি হবে এই জায়গায়? আই এম ইনসাইড দ্য ক্লাস। ওকে, যদি কোনো কিছুর পৃষ্ঠতলের সাথে লেগে থাকে, কোনো একটা জিনিস যদি অন্য কোনো একটা জিনিসের পৃষ্ঠতলের সাথে লেগে থাকে, পৃষ্ঠ মিন্স তার যে সারফেস, তার সারফেসের সাথে লেগে থাকলে কি হবে? কমন জেনারেল একটা সেন্স হচ্ছে অন। যেমন আই এম ওয়াকিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপরে হাঁটতেছি। দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, এই যে কলমটা সেটা আমার হাতের উপর, কারণ কি সে আমার সারফেসের উপর লেগে আছে। আমি কনসেপ্টটা বুঝতে পারতেছি? আমি কি বুঝতে পারলাম? আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? আচ্ছা, আন্ডার কখন? যখন কোনো কিছুর নিচে থাকবে। হ্যাঁ, নেক্সট টু কোনো কিছুর পাশাপাশি বা কোনো কিছুর পরে বোঝাতে নেক্সট টু। তাহলে কি বলতে পারি? যে দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, বলটা বক্সের নিচে আছে। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, বলটা বক্সের পরে আছে। বক্সের পরে, বক্সটার পরে হচ্ছে বল, তাহলে কি হবে? তাহলে দ্য বল ইজ নেক্সট টু দ্য বল। হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে না? এই পেজটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট একবার চেক দিয়ে চলে যাবো। বিহাইন্ড কখন? কোনো কিছুর পিছনে বোঝাতে। ইন ফ্রন্ট অফ কখন? কোনো কিছুর সামনে বোঝাতে। আর বিটুইন কখন? দুইয়ের ভিতর বোঝাতে। আমরা এগুলো নিয়ে আলোচনায় আসবো। চলো,
আমরা প্রত্যেকটা এবার স্পেসিফিক আলোচনা করি, হ্যাঁ? আচ্ছা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ? ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি দেখো, যে এই ছবিটার মধ্যে দুইজন মানুষ একটা মাত্র পুতুলকে প্রত্যেকে তার নিজে নিজে অধিকারে নিতে চাচ্ছে। কি বললাম? প্রত্যেকটা, এখানে দুজন ব্যক্তি আছে, দুজন, একটা ছেলে একটা মেয়ে, তার দুজনেই এই যে পুতুলটা তার তার অধিকারে নিতে চাচ্ছে, তার নিজের আয়ত্তে। তাহলে আমরা একটু খেয়াল করি অফের ব্যবহার। কারো অধিকার বোঝাতে আমরা অফ ব্যবহার করি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। কারো অধিকার বোঝাতে, যে এই জিনিসটা আমার, আমার অধিকারে আছে, এটার মালিক আমি। তাহলে কোনো কিছু যদি অধিকার বোঝায়, কোনো কিছু যদি মালিকানা বোঝায়, তাহলে হচ্ছে অফ ইউজ করবা। যেমন ধরো, দিস ডল ইজ অফ টু সিবলিংস, দিস ডল ইজ অফ টু সিবলিংস। এই পুতুলটা দুই ভাই বোনের। ওকে, আমরা জানি এরকম পুতুল দুই ভাই বোনের হলে এটা আর বেশি দিন বেঁচে থাকে না। দ্য প্রপার্টি ইজ অফ টু ওনার্স। এই সম্পদটা বা এই সম্পত্তিটা দুইজন মালিকের। তাহলে এই জায়গায় যদি আমি বলি, ধরো আমি যে বললাম যে এই বাড়িটা দুই ভাইয়ের, তাহলে ইংলিশ কি হবে বলো তো দেখি? এই বাড়িটা, দিস হাউস, বলো তো তোমরা দেখি তো, দিস হাউস ইজ, কি হবে বলো? এই বাড়িটা দুই ভাইয়ের। তাহলে এটা ইংলিশ আমরা কি করব? এই বাড়িটা দুই ভাইয়ের, তার মানে দুই ভাইয়ের সম্পত্তি এটা। ভাই লেখায় স্পষ্ট বোঝা যায় না? কারো কারো বাসায় সেটা রিমোট হতে পারে। একজন বলতেছে ভাই আমাদের বাসায় পুতুল না, তো বাসায় রিমোট নিয়ে এক ধরনের মারামারি হয়। হ্যাঁ, রিমোট নিয়েও হতে পারে। অনেক জায়গার মধ্যে ধরো হচ্ছে ভাই বোন সমান সমান থাকলে তখন কি হয়, ধরো পড়ার টেবিল নিয়ে মারামারি লাগে, আমি এটা বসবো, আমি ওইখানে বসবো। আরও অনেক কিছু, মোবাইল যদি একটা মাত্র ফোন থাকে, এই ফোন নিয়ে হয় মারামারি, আমি তখন ফোন চালাবো, একজন বলে আমি না ফোন চালাবো, এরকম করে লাগে। আচ্ছা, তাহলে দিস হাউস ইজ অফ of two brothers, of two brothers। তাহলে এই সম্পত্তিটা দুই ভাইয়ের, তাহলে কি হবে? দিস হাউস ইজ অফ টু ব্রাদার্স। তাহলে আমি যদি বলি যে এই কি বলা যায়, এই স্বর্ণটুকু বা এই জায়গাটুকু আমার বাবা মায়ের, তাহলে কি হবে? দিস প্রপার্টি ইজ অফ মাই প্যারেন্টস। যদি বলি এই সম্পত্তিটুকু আমার বাবা মায়ের, তাহলে কি বলবো? দিস প্রপার্টি is of my parents। ওকে, বুঝছো যে এই সম্পত্তিটুকু আমার বাবা মায়ের, তাহলে কি পাচ্ছি? দিস প্রপার্টি ইজ অফ মাই প্যারেন্টস। এই সম্পত্তিটা আমার বাবা মায়ের। বুঝছো? তাহলে কারো অধিকার, কারো তত্ত্বাবধানে যদি থাকা বোঝায় যে এটা আমার অধিকারে, তাহলে কি হবে? অফ বসবে। ওকে, তাহলে এইটুকু আশা করছি ক্লিয়ার। আমরা আসি, অফের আরো ব্যবহার আছে। অফ কারো বয়স বা গুণ বোঝাতে বসে। কারো বয়স অথবা গুণ, আমরা বলি না সে মেধাবী একটা মানুষ, সে অত্যন্ত দরদি একজন মানুষ, সে অত্যন্ত কি বলে স্পষ্টভাষী একজন মানুষ, হ্যাঁ, সে 80 বছরের একজন বৃদ্ধ। তার মানে আমরা যখন কারো বয়স বোঝাচ্ছি অথবা কারো একটা কোয়ালিটিকে আমরা রিপ্রেজেন্ট করতেছি, তখনই কিন্তু আমরা অফ ব্যবহার করি। যেমন ধরা বলতে পারি যে হি ইজ এ ম্যান অফ 80। হি ইজ এ ম্যান অফ 80, তিনি 80 বছরের একজন মানুষ। তাই তার বয়স বোঝাতে কি বলবো? হি ইজ এ ম্যান অফ 80। শি ইজ এ গার্ল অফ 16, সে 16 বছর একটা মেয়ে। যে মাই মাদার ইজ আ ওয়ামেন অফ 35, আমার মা 35 বছরের একজন নারী। কথা বুঝতে পারছো? তাই খেয়াল করো যে হি ইজ এ গাই অফ এনার্জি, তাই তার কোয়ালিটি, সে একজন শক্তিশালী মানুষ। তাহলে আ গাই অফ এনার্জি কি? শক্তিশালী একটা ছেলে। হি ইজ আ ম্যান অফ 80, সে 80 বছরের মানুষ। তাহলে কি এখানে বোঝাচ্ছে কি? বয়স। তাহলে আমি যদি এভাবে বলতে চাই, দেখো যে নেলসন ম্যান্ডেলা was a man of dignity। তাহলে
তাহলে নেলসন ম্যান্ডেলা ছিলেন মর্যাদা সম্পন্ন মানুষ, তাহলে তার কোয়ালিটি আমরা কি বলতে পারি, তার মর্যাদা অনেক বেশি ছিল। তাহলে আমি যদি বলি যে আমার মা 34 বছরের বা আমার মা 40 বছর একজন নারী, তাহলে কি বলবো তো, আমার মা 40 বছর একজন নারী, তাহলে ইংলিশ কি হবে বলো তো দেখি। মাই মাদার। দেখো এই টাইপগুলোতে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে, তাই আমি এভাবে সাজাইছি সবগুলা। বলো আমার মা 40 বছরের একজন নারী, এটার ইংলিশ কি হবে? আমার মা অর্থাৎ কারো বয়স বোঝাচ্ছি, তাহলে আমার মা 40 বছরের একজন নারী, এটার ইংলিশ তোমরা করো। তোমরা কিন্তু ক্লাসের মধ্যে পার্টিসিপেট করো, বড় একটা অংশ হচ্ছে ক্লাসের মধ্যেই জন্য পড়াটা শেষ হয়ে যায়। ক্লাসের মধ্যে তোমরা অনেকে পড়াকে জমিয়ে রাখো। আমি ক্লাসকে চেষ্টা করছি যথেষ্ট তোমাদের জন্য রিলেটেড করে পড়ানোর জন্য। প্রত্যেকটা জিনিস দেখবা তুমি ক্লাসে পড়ার সাথে দেখবা ছবি দিয়ে তোমার আমি মস্তিষ্কে ঢুকানোর চেষ্টা করতেছি। ছবি দিয়ে যে জিনিসটা পড়বা এটা বেশি দিন মনে থাকে। এটা কিন্তু সত্য কথা, ছবি দিয়ে পড়লে বেশি দিন মনে থাকে। আমাদের ঘটনা, স্টোরি, গল্প এগুলো আমাদের বেশি মনে থাকে আমাদের র্যান্ডম লেখার চেয়ে। এই জন্য আমি এবছর থেকে আমি প্রিপোজিশনের এই টপিকগুলোর সাথে যেগুলো আমাদের মনে রাখতে কঠিন হয় সেগুলোর সাথে আমি ছবি কানেক্ট করেছি। খুঁজে প্রত্যেকটার সাথে আমি ছবি কানেক্ট করেছি, আমার সময় লেগেছে। বাট তোমাদের জন্য ক্লাসের মধ্যে পড়াটা শেষ হয়। ক্লাসকে জমিয়ে রাখা, পরে করবো বলে রেখে দেওয়ার কোনো সময় কিন্তু তোমাদের আসলে নাই। তাহলে মাই মাদার, আমার মা 40 বছরের জন্য নারী, তাহলে মাই মাদার ইজ আ ওমেন অফ 40। আমার মা 40 বছরের একজন নারী, ঠিক আছে। মাই মাদার ইজ আ ওমেন অফ 40, আমার মা 40 বছরের একজন নারী। তাহলে কারো বয়স বা গুণ বোঝাতে কি বসে, আমাদের অফ বসতে পারে। আরেকটা ক্ষেত্রে অফ বসে, খুবই কমন, খুবই ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা জানি সবাই। এর বাংলা এর অর্থ দিতে, হ্যাঁ, বাংলায় যদি এর অর্থ দেয়, হ্যাঁ, এর বললাম যে আমাদের স্কুলের, আমার ঘরের, আমার মোবাইলের, তাহলে কোনো কিছুর, হ্যাঁ, কোনো কিছুর অন্তর্ভুক্ত যদি বোঝায়, তাহলে কি হয়, এর বসাইতে বাংলায় এর বোঝাতে অফ বসে। যেমন দ্য স্টুডেন্টস অফ পাওয়ার প্লে আর ভেরি ডিলিজেন্ট, তাহলে পাওয়ার প্লে শিক্ষার্থীরা খুবই কি বলা যায়, ডিলিজেন্ট মানে কি, ডিলিজেন্ট মানে হচ্ছে তোমার পরিশ্রমী, রাইট। তাহলে দেখো এই যে পাওয়ার প্লে এর, পাওয়ার প্লে এর, পাওয়ার প্লে এর, পাওয়ার প্লে এর, ঠিক আছে। তাহলে এই অফ কি মিনিং দেয়, এর। তাহলে আমি যদি বলি যে বাংলাদেশের মানুষ কি বলা যায়, দরিদ্র, তাহলে কি বলবো বলতো, যে আমি বললাম বাংলাদেশের বেশিরভাগ মানুষ দরিদ্র, বাংলাদেশ এর বেশিরভাগ মানুষ দরিদ্র, তাহলে কি বলবো, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর পোর। তাহলে কি পাচ্ছে দেখো যে বাংলাদেশ এর, তাহলে খেয়াল রাখো এই যে অফ সে কি অর্থ দিয়েছে, এর অর্থ হচ্ছে বাংলাদেশ এর, বাংলাদেশ এর বেশিরভাগ মানুষ হচ্ছে দরিদ্র। তাহলে কোনো কিছুর অর্থ যদি বোঝায় যে এমন যে এর অন্তর্ভুক্ত, তাহলে কি হবে, সে জায়গায় হচ্ছে আমরা অফ ইউজ করব। ওকে, আচ্ছা, তুমি আরো অনেক এক্সাম্পল দিতে পারো যে the president of Israel is inhuman. ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছে অমানুষ, তাই না? তাহলে এই যে এইভাবে তুমি উদাহরণটা তৈরি করতে পারো, যে চমৎকার উদাহরণ দে, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল ইজ অ্যান ইনহিউম্যান। তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী একজন অমানুষ, হয়ে গেল ইসরায়েল এর, তাই না? ওকে, আশা করছি আমরা অফ নিয়ে আর ঝামেলা হবে না। হ্যাঁ, অফের এই তিনটা ব্যবহার থেকে সব মোটামুটি প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। আমরা একটু আসি যে উইদাউট অথবা এক্সেপ্ট, হ্যাঁ, উইদাউট বা এক্সেপ্ট উচ্চারণটা আমরা অ্যাকসেপ্ট করি না, এক্সেপ্ট, উইদাউট অথবা এক্সেপ্ট। আচ্ছা, এবার আসো, অর্থ কি, অর্থ হচ্ছে ছাড়া, হ্যাঁ, ছাড়া, বিনা, অভাব বা ব্যতীত থাকা বোঝাতে, ব্যতীত। যেমন ধরো কোনো কিছু ছাড়া যদি বোঝায়, হ্যাঁ, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে সবাই গিয়েছে, একজন যায় নাই, তাহলে এই যে একজনকে ছাড়া কাজটা হলো,
সেটা কি ইউজ করতে পারি এক্সেপ্ট, অথবা আমরা চাইলে উইদাউট ইউজ করতে পারি। তবে মাথা রাখবা এক্সেপ্ট বা উইদাউটের জায়গায় ক্ষেত্র বিশেষে সেন্টেন্সে আমরা বাটও ইউজ করতে পারি। বাট যখন প্রিপোজিশন হয় অনেক ক্ষেত্রে সেটা ছাড়া অর্থ দিতে পারে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দিতে পারে। কোন ক্ষেত্রে দেয় আমি দেখাচ্ছি, খেয়াল করো। এবার আসো, উই অল ওয়েন্ট টু কক্সেস বাজার এক্সেপ্ট ফারদিন। তাহলে এইটার অর্থ কি বোঝাচ্ছে বলতো, যে আমরা সবাই কক্সবাজার গিয়েছিলাম, কাকে ছাড়া? ফারদিনকে ছাড়া। আমরা সবাই কক্সবাজার গিয়েছিলাম ফারদিনকে ছাড়া। তাহলে কোনো কাজ যদি একটা মানুষকে, একটা কোনো যন্ত্রকে, একটা কোনো জিনিসকে ছাড়া যদি ঘটে, সেটা কি তুমি এক্সেপ্ট দিতে পারো, উইদাউট দিতে পারো। বলতে পারি যে নান ক্যান সলভ দিস ম্যাথ উইদাউট আইনস্টাইন। এই ম্যাথটা আইনস্টাইন ছাড়া কেউ সলভ করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখি যে এমন আমাদের লাইফেও ঘটে থাকে, তাই না? ধরো নানের সাথে যখন আমরা এই নান অথবা নোয়ানের সাথে যখন বাট দেই, এই বাটও কিন্তু ছাড়া অর্থ দেয়। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা যখন নান বাইট ইউজ করি বা নাথিং বাট, এইসব ক্ষেত্রে নান বাট বা নাথিং বাটের ক্ষেত্রে এই বাটটা উইদাউট বা এক্সেপ্টের কাজ করে, ঠিক আছে? সবাই এটা একটু নোট করে রাখো আলাদা করে, কারণ এটা একটু এক্সেপশনাল, তোমরা অনেক জায়গায় এটা পাবা না। এখানে বাট কিন্তু একটা প্রিপোজিশন, অর্থ কি দিচ্ছে? অর্থ হচ্ছে ছাড়া। বলেছে যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারবে না, আল্লাহ ছাড়া। আমরা এটা বুঝলাম, আমরা কি এটুকু ক্লিয়ার যে যখন কোনো কিছু ছাড়া বোঝাবে, ধরো আমি বলতে পারি যে আমি চিনি ছাড়া চা পছন্দ করি না, তাহলে কি বলবো? যে আই ডু নট লাইক টি উইদাউট মিল্ক। আমি চিনি ছাড়া চা পছন্দ করি না। আমরা বলতে পারি যে আমরা কি বলা যায়, অনেক কিছু হতে পারে, আমরা এটা ছাড়া ওইটা পছন্দ করি না। আমি বন্ধুদের ছাড়া কোনো ট্যুর পছন্দ করি না। আই ডু নট লাইক এনি ট্যুর উইদাউট মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদেরকে ছাড়া কোনো ট্যুর পছন্দ করি না। আমরা আছি না এরকম যে আমরা আসলে ঘুরতে যাব, তাহলে ওই ঘোরার মধ্যে যে মজাটা, এটা লাগে কখন? যখন ফ্রেন্ড সার্কেল একসাথে যায়। সো আমি বলতে পারি যে আই ডু নট লাইক এনি ট্যুর উইদাউট মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদেরকে ছাড়া কোনো ট্যুর পছন্দ করি না। ওকে, এই হচ্ছে আমাদের উইদাউট বা এক্সেপ্টের ব্যবহার। আসলে একটু ফ্রমের ব্যবহার দেখি। ফ্রম কখন ব্যবহৃত হয়? ফ্রম সাধারণত বাংলা অর্থটা কি দেয়? হতে বা থেকে। ফ্রম সাধারণত অর্থ দেয় হচ্ছে হতে অথবা থেকে অর্থ দেয়। কোনো কিছু হতে, যেমন হতে পারে একটা দেশ হতে সে এসেছে। হ্যাঁ, ট্রেনটা চট্টগ্রাম থেকে এসেছে, বুঝে গেল? বলতে পারি যে আমার শিক্ষক ঢাকা থেকে পড়াচ্ছেন, আমার শিক্ষার্থীরা বাসায় থেকে কমেন্ট করতেছে। তার মানে কোন জায়গা থেকে কাজটা হইতেছে, সোর্সটা কোন জায়গায়, তার রুটটা কোন জায়গায়, তার গোড়াটা কোন জায়গায়, এইটা আমরা বুঝাই কি দিয়ে? ফ্রম দিয়ে। যেমন ধরো যে তোমাদের মধ্যে একজনের কথা যদি বলি যে ধরো লামিয়া ইজ লিভিং হার কমেন্ট ফ্রম হার হাউস। লামিয়া তার বাড়ি থেকে কমেন্ট করতেছে। তার মানে দেখো লামিয়ার অবস্থানটা বোঝাচ্ছে কোন জায়গা থেকে কাজটা হচ্ছে। আমি বলতে পারি যে আই এম কন্ডাক্টিং দ্য ক্লাস ফ্রম পান্থপথ, ঢাকা। আমি ঢাকার পান্থপথ থেকে ক্লাসটা কন্ডাক্ট করতেছি। তার মানে বাংলায় যখন আমরা হতে বা থেকে বোঝাই, হতে অথবা থেকে, হতে অথবা থেকে যখন বোঝাবো, তখন আমরা অর্থ কি হবে? অর্থ হচ্ছে আমাদের ফ্রম। তাই কি বলতে পারি যে আই এম কন্ডাক্টিং দ্য ক্লাস, আই এম কন্ডাক্টিং দ্য ক্লাস ফ্রম পান্থপথ। তাহলে কোথা থেকে, আমি কোন জায়গা থেকে ক্লাসটা করাচ্ছি? পান্থপথ থেকে। তাহলে তুমি যেই জায়গা থেকে ক্লাসটা করতেছো, তুমি কি বলবা? যে আই এম ওয়াচিং দ্য ক্লাস। ধরো তোমরা কেউ বগুড়া থেকে করতেছো ক্লাসটা, তুমি কি বলবা? যে আই এম ওয়াচিং দ্য ক্লাস ফ্রম বগুড়া, আই এম ওয়াচিং দ্য ক্লাস ফ্রম কুমিল্লা, আই এম ওয়াচিং দ্য ক্লাস ফ্রম বরুড়া। তাহলে কি প্রত্যেকটা জিনিস যখন কোনো একটা জায়গা থেকে কাজটা হচ্ছে, তুমি কবে? ফ্রম। যেমন ধরো এখানে কি বলা হয়েছে? দ্য ট্যালেন্টেড মিউজিশিয়ান, এই যে অত্যন্ত মেধাবী যেই মিউজিশিয়ানটি রয়েছেন, তিনি কেম ফ্রম নিউ ইয়র্ক। তিনি কোথা থেকে আসছেন?
তার যেই গোড়াটা, তার গোড়াটা কোথায়? তিনি নিউ ইয়র্ক থেকে আসছেন। আমরা খেয়াল করো যে দ্য ইন্টেলেকচুয়াল স্কলার অ্যারাইভ ফ্রম অক্সফোর্ড। তাহলে এই যে মেধাবী স্কলার ব্যক্তিটা আছেন তিনি কোথা থেকে আসছেন? তিনি আসছেন হচ্ছে অক্সফোর্ড থেকে। তাহলে একটা মানুষ কোথা থেকে আসছেন, একটা কাজ কোথা থেকে হচ্ছে, একটা মানুষ কোথা থেকে দেখতেছে, কোথা থেকে কাজ করতেছে, কোথা থেকে কিছু একটা করতেছে, এই সিচুয়েশনটাকে আমরা বোঝাবো কি? ফ্রম দিয়ে। তাহলে বলতে পারি কি যে দ্য ম্যাঙ্গোজ ফ্রম রাজশাহী, রাজশাহী রাম, রাজশাহী থেকে আসা আম। তাহলে দ্য ম্যাঙ্গোজ আর ফ্রম রাজশাহী, আমগুলো রাজশাহী থেকে আসা। দ্য ম্যাঙ্গোজ আর ফ্রম রাজশাহী। দ্য রসমালাই ইজ ফ্রম কুমিল্লা। বেস্ট, রাইট? কুমিল্লার বেস্ট খাবার কি? রসমালাই। আচ্ছা, এবার আমরা একটু দেখি টু। কোন নির্দিষ্ট স্থানে যাওয়া বোঝাতে। হ্যাঁ, খেয়াল করো, কোন নির্দিষ্ট স্থান। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে ভাইয়া কোন নির্দিষ্ট শব্দ দিয়ে কি বোঝাচ্ছেন? খেয়াল করো, নির্দিষ্ট স্থানে যাওয়া আর র্যান্ডম যাওয়ার মধ্যে পার্থক্য আছে। ধরো আমি বললাম যে আমি মাঠের দিকে যাচ্ছি। মাঠের দিকে যাওয়া মানে তুমি কিন্তু মাঠে নাও যাইতে পারো। তুমি ধরো মাঠের দিকে বলে তুমি ধরো মাঠের দিকে হাঁটতেছো, তুমি তোমার বন্ধুর বাড়ি আছে মাঠের পেছনে, তুমি বন্ধুর বাড়িতে গেলা। অথবা মাঠের পেছনে তোমার স্কুলে যাবা, মাঠের পেছনে তোমাদের হচ্ছে বাজারটা, গ্রামের বাজার, বাজারে যাবা। তাহলে খেয়াল করো, নির্দিষ্ট কিন্তু করতেছো না, তুমি বলছো মাঠের দিকে যাই। তাহলে দিকে যাওয়া মানে কোনো নির্দিষ্ট জায়গা না, বুঝছো কিনা? দিকে যখন বলতেছো তখন নির্দিষ্ট না, কিন্তু তুমি যখন নির্দিষ্ট করে বলবা যে আমি মাঠেই যাচ্ছি, তখন টু হবে। আই এম গোয়িং টু দ্য ফিল্ড, আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি। আমার কাছে বুঝতে পারলা? আমি বলো, আমি যদি বলি এইভাবে যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস, আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। তারপরে জায়গাটা নির্দিষ্ট, তুমি ওইখানেই যাচ্ছ। দেখো, টু এবং টুয়ার্ডসের মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য। টুয়ার্ডস বলতে শুধু দিক বোঝাবে, নির্দিষ্ট জায়গা বোঝাবে না। আর টু বলতে দিক বোঝাবে না, সেটা নির্দিষ্ট জায়গাটাই বোঝাবে। আই এম গোয়িং টু কুমিল্লা, আমি কুমিল্লাতে যাচ্ছি। ব্যাপারটা এমন না যে কুমিল্লার দিকে যাচ্ছি। কুমিল্লার দিকে মানে আমি ফেনী যাইতে পারি, আমি নোয়াখালী যাইতে পারি, আমি হচ্ছে বরুড়া যাইতে পারি, আমি কুমিল্লা পার হয়ে হচ্ছে চট্টগ্রাম যাইতে পারি, আমি বান্দরবান যাইতে পারি, রাঙ্গামাটি যাইতে পারি, খাগড়াছড়ি যাইতে পারি, অনেকগুলো জায়গায় যাওয়া যায়। আমি কথা বুঝাইতে পারলাম? ধরো তুমি এই যে এই রাস্তা, তোমাকে এটার জন্য একটা এক্সাম্পল আমি দিব, হ্যাঁ, আরো পরে পরে আসতেছে। এই যে এইখানে এসে পাবো আমরা, হ্যাঁ, এই যে টু আর টুয়ার্ডসে। দেখো, টু আর টুয়ার্ডসে পার্থক্য আমি ভাইয়া তোমাদেরকে এখানে বুঝাই দিই। ধরো একটা মানুষ এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, হ্যাঁ, এই বিন্দু, এখন সে এই দিক দিয়ে যাচ্ছে। এখন যাত্রাপথে সে বি বিন্দুতে, এইটা হচ্ছে একটা জায়গা, ধরো এটা হচ্ছে কুমিল্লা। আচ্ছা, এখন সে এই বিন্দু দিয়ে সে তার কাছে দেখো এই পথ হয়ে সে দিক দিয়ে যাইতে পারে। ধরো সে চিটাগং যাইতে পারে, সি একটা বিন্দু। সে এই পথ হয়ে সোজা যাইতে পারে, ধরো হচ্ছে সে নোয়াখালী যাবে। ধরো চিটাগং, সিটিজি, নোয়াখালী। আবার সে এই পথে আসার পরে এদিকেও মোড় নিতে পারে। এদিকে কি আছে তার? এদিকে ধরো হচ্ছে তার জন্য ফেনী আছে। তাই খেয়াল করো, সে কিন্তু বি এর দিকে যাচ্ছে, কিন্তু বিতে কিন্তু যাচ্ছে না। বুঝতে পারলা? তাহলে এই যে এ বিন্দু, ধরো কেউ একজন ঢাকা থেকে রওনা দিল, হ্যাঁ, ঢাকা, এটা দিলাম হচ্ছে ডি, ঢাকা থেকে রওনা দিছে। আর সে কোথার দিকে যাচ্ছে? সে যাচ্ছে এখন কুমিল্লার দিকে। ওকে, তাহলে পার্থক্যটা বুঝো, এটা হচ্ছে কুমিল্লা আমাদের। তাহলে এই যে যাত্রী, এই যে যাচ্ছে সে কুমিল্লার দিকে যাচ্ছে, তার গন্তব্য হতে পারে চট্টগ্রাম, তাহলে সে কুমিল্লা পার হয়ে যাবে চট্টগ্রাম। তার যদি গন্তব্য হয় নোয়াখালী, সে কুমিল্লা পার হয়ে কিন্তু নোয়াখালী যাবে। তার গন্তব্য যদি ফেনী, সে কুমিল্লা পার হয়ে ফেনী যাবে। তাহলে চিন্তা করো, যখন আমার গন্তব্যটা নির্দিষ্ট জায়গায় না বলে দিক বোঝাচ্ছি, শুধু দিক বোঝাবো, দিক বোঝালে টুয়ার্ডস। তাহলে বলতে পারি কি যে হি ইজ গোয়িং টুয়ার্ডস চিটাগং, হি ইজ গোয়িং টুয়ার্ডস কুমিল্লা। তিনি কুমিল্লার দিকে যাইতেছেন, কুমিল্লায় তার গন্তব্য না। তিনি এই কুমিল্লা হয়ে চট্টগ্রাম চলে যাবেন, অথবা কুমিল্লা হয়ে তিনি নোয়াখালী চলে যাবেন, কুমিল্লা হয়ে তিনি ফেনী চলে যাবেন। আর যদি কেউ কুমিল্লায় যায়, ধরো আমার বাসা কুমিল্লা, আমি কোথাও যাবো না, কুমিল্লায় যাব, আমি কি বলবো? আই এম গোয়িং টু কুমিল্লা, আই এম গোয়িং টু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, আই এম গোয়িং টু কুমিল্লা মাতৃভান্ডার। তো দেখো, আমি নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছি। তাহলে আমরা যখন একটা জায়গার মধ্যে যাব নির্দিষ্ট করে,
সেই জায়গায় হচ্ছে টু। আর যদি ওই জায়গায় না গিয়ে বরং ওই জায়গায় পার হয়ে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা থাকে, দিক বোঝাই জাস্ট কি হবে, টুয়ার্ডস। এইটুকু ক্লিয়ার? ভাই কিছু জানাবা আমাকে? এইটুকু একটু জানাও যে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হলাম কিনা, কারণ আমরা অনেকেই টু এবং টুয়ার্ডস এর মধ্যে এই যে বেসিক পার্থক্যটা আছে, উই রিয়েলি ফিল সো মাচ কনফিউজড অ্যাবাউট দিস টপিক, where to use towards, where to use to. Is it clear to you? ভাইয়া ক্লিয়ার? ওকে, ইয়েস ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন, ওকে। তাহলে আমরা টু এবং টুয়ার্ডস এর পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে টু শুধু দিক বোঝাবে, টুয়ার্ডস হচ্ছে স্পষ্ট করে একটা জায়গা বোঝাবে। তাহলে হি ইজ গোয়িং টু কলেজ, তাহলে সে কলেজেই যাচ্ছে। দেখো তার কাঁধে অলরেডি ব্যাগ আছে, সে কলেজে যাচ্ছে। ওকে, আচ্ছা, যেমন বলতে পারি যে আমরা ধরো সুন্দরবন যাচ্ছি ট্যুরে, তাহলে উই আর গোয়িং টু দ্য সুন্দরবনস। সুন্দরবনস কেন? কারণ সুন্দরবন দুই পার্টে ভাগ করা, এক পার্ট বাংলাদেশে আছে, আরেক পার্ট কিন্তু পশ্চিমবঙ্গে আছে। সো দুই পার্টে ভাগ করাতে সুন্দরবনস হয়, কিন্তু সুন্দরবন না, দ্য সুন্দরবনস। উই আর গোয়িং টু দ্য সুন্দরবনস, আমরা সুন্দরবনে যাচ্ছি। আচ্ছা, টু আরো কোন ক্ষেত্রে বসে? পর্যন্ত বোঝাতে। দেখো কোন একটা যাত্রা যখন শুরু হয়, একটা যাত্রা দেখো, একটা যাত্রা ধরো এ বিন্দু থেকে শুরু হয়েছে, এই বিন্দু থেকে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়ে সে কোথায় গিয়ে শেষ হচ্ছে, তার এন্ডিং পয়েন্টটা, তার এন্ডিং পয়েন্টটার জন্য বসে হচ্ছে টু। তাহলে খেয়াল রাখবা, কোন একটা যাত্রা যখন শুরু হয়, কোন একটা কথোপকথন যখন শুরু হয়, তাহলে কথোপকথন কোন বিন্দু থেকে শুরু হয়েছে, কথাটা ডিসকাশনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন টপিক থেকে শুরু হয়েছে, ওই টপিক থেকে কোথায় গিয়ে শেষ হয়েছে। কোনো একটা যাত্রা কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে, কোনো একটা ডিসিশন, কোনো একটা আলোচনা, মন্তব্য কোথা থেকে কোথায় শেষ হয়েছে। তাহলে শুরুর পয়েন্টটা মাথায় রাখবা। কোনো একটা যখন এরকম ডিউরেশন বোঝাবে, ডিউরেশনের শুরুর পয়েন্টটা, স্টার্টিং পয়েন্টটা হবে হচ্ছে ফ্রম, আর এন্ডিং পয়েন্টটা হবে হচ্ছে টু। বোঝা গেল? তাহলে কি বলছি যে, আমি কি বলি যে কোর্ট চলেছিল সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আমরা দেখেছি না ভারতের মধ্যে যে ওয়াকফ বিল নিয়ে 12 ঘন্টা কোর্ট চলেছে। তাহলে আমি কি বলবো যে দ্য কোর্ট কন্টিনিউড ফ্রম হচ্ছে স্টার্টিং টাইম ফ্রম 9 AM টু কত, 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা ধরো, তাহলে কি 9টা 10টা 11টা, তাহলে 12 ঘন্টা না, তাহলে 9টা থেকে 9টা 9 PM। বুঝা গেল? তাহলে দেখো এই যে একটা ডিউরেশন, এই যে একটা পিরিয়ড অফ টাইম, সেটা বড় করে আমরা চিন্তা করবো যে এটা কোথায় শুরু হয়েছে। একটা জিনিস কোথা থেকে শুরু হয় সেটা হচ্ছে ফ্রম, আর কোথায় গিয়ে শেষ হয় সেটা হচ্ছে টুতে যাবে। তাই বলতে পারি যে দ্য ট্রেন স্টার্টেড ফ্রম ঢাকা অ্যান্ড রিচড অ্যান্ড ওয়েন্ট টু কুমিল্লা। ঢাকা থেকে যাত্রা হয়েছে, কুমিল্লায় গিয়ে পৌঁছেছে। তাহলে বড় কোনো ডিউরেশন, বড় কোনো জার্নি, যেখান থেকে শুরু বিন্দুটা সেখানে হচ্ছে ফ্রম, আর যেখানে গিয়ে শেষ হয় সেটা হচ্ছে টু। বুঝে গেল? খেয়াল করো, দে টয়েল মানে কঠোর পরিশ্রম করা, টায়ারলেসলি তারা একেবারে কি বলা আছে, টায়ারলেস মানে হচ্ছে বিশ্রামহীনভাবে, তারা বিশ্রামহীনভাবে কঠোর পরিশ্রম করে ফ্রম সানরাইজ টু সানসেট। দেখো এইটাই আমি বুঝে যাচ্ছিলাম যে তারা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তাহলে শুরুটা কখন হয়? শুরুটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। তাহলে কি হবে? শুরুর জন্য হচ্ছে ফ্রম, আর শেষ যেখানে হচ্ছে তার জন্য হচ্ছে টু। তাহলে তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তাহলে মাথায় রাখবা, ফ্রম এবং টু এর মধ্যে একটা খুবই অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে, যা দুইটা ডিউরেশন, দুইটা বড় কোনো পয়েন্টকে নির্ধারণ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, টু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউজ হয়। টু কারো প্রতি বোঝালে, কাউকে বা কারো প্রতি, কাউকে বা কারো প্রতি যদি বোঝায় যে আই হ্যাভ কাইন্ড অ্যাফেকশন,
আই হ্যাভ কাইন্ড, যদি আমার ব্যক্তিগত কথা বলি, হ্যাঁ, আই হ্যাভ কাইন্ড অ্যাফেকশন টু ক্যাটস। আমার বিড়ালের প্রতি অনেক মায়া। আমি ব্যক্তিগতভাবে বিড়াল অনেক পছন্দ করি, অনেক বেশি, অনেক মানে অনেক। বিড়াল, অন্য প্রাণী না, কুকুর বা অন্য প্রাণীকে মানে পছন্দ করে না বলতে এমন না, মানে আমি বিড়াল যেহেতু হচ্ছে একটু হিংস্র হয় না, বিড়াল তো হিংস্র হয় না। কুকুর কামড় দিলে কিন্তু মানে কুকুর তো আমার চেয়ে শক্তিশালী হইতে পারে, বাট বিড়াল খুব ছোট, ও ওরকম ক্ষতি করে না। তাহলে আই হ্যাভ কাইন্ড অ্যাফেকশন টু ক্যাটস। আমার বিড়ালের প্রতি আমার অনেক মায়া। তাহলে একইভাবে দেখো, দ্য ফাদার উইল সেন্ড দিস মানি টু হিজ ডটার। বাবা এই টাকাটা তার মায়ের কাছে, তার মা মিন্স মেয়ে, তাই তো, মেয়েকে তো মাই বলে, তাই না, মেয়েকে মা বলতেছি। দ্য ফাদার উইল সেন্ড দিস মানি টু হিজ ডটার। তাহলে এই বাবাটি টাকাটা তার মেয়েকে বা মেয়ের কাছে দিবেন, বা চলো মেয়েকে বা মেয়ের কাছে দিবেন। আওয়ার ক্রিয়েটর ইজ কাইন্ড টু আস। আমাদের স্রষ্টা আমাদের প্রতি দয়ালু, তাই না, আমাদের প্রতি স্রষ্টা আমাদের প্রতি অত্যন্ত দয়ালু। আমরা যেই পরিমাণ ভুল কাজ, খারাপ কাজ করে থাকি, স্রষ্টা দয়ালু না হইলে পিষে ফেলতো, তাই না। স্রষ্টা খুবই দয়ালু, স্রষ্টা অত্যন্ত দয়ালু, তাই না। স্রষ্টা দয়ালু বলেই আমাদের এত অপরাধ, এত পাপের পরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই পৃথিবীর অত জিনিস আমাদেরকে দিচ্ছেন, হ্যাঁ, ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন, ফ্রিতে সব কিছু দিচ্ছেন, খাবার টাবার থেকে সব কিছু আমাদের জন্য ম্যানেজ করে দিচ্ছেন। ভাই আপনার পান্ডা কেমন আছে? রিয়েলি ভাইয়ের পান্ডা আছে? পান্ডা মিন্স আমার বিড়ালের নাম পান্ডা, আমার বিড়ালের বাচ্চা না, ও তো এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, পান্ডা ভালো আছে, সুস্থ আছে, ফাইন, পান্ডা খুবই ভালো আছে। ওকে, দেখি আমাদের টু এর আর ব্যবহার আছে না। আচ্ছা, তাহলে ফ্রম টু এর ব্যবহার আমরা ইতিমধ্যে দেখেছি। ফ্রম টু এর স্টার্টিং আর হচ্ছে এন্ডিং পয়েন্ট আমরা টু টুয়ার্ডস এর আলোচনা করেছি। ওকে, আসি আমরা অন এর ব্যবহার। ওকে, লেট মি বি ভেরি ক্লিয়ার। অন খুবই কমন একটা কোয়েশ্চেন, অন খুব পরীক্ষা আসে, অন খুব বেশি পরীক্ষা আসে। খেয়াল করো, অনের একটা কমন ইউজ কি, অন সারফেসের উপরে থাকা বোঝাবে। অন কখন বসে? সারফেসের উপরে যখন আছে, একটা জিনিস যখন দেখবা সারফেসের উপরে লেগে আছে, হ্যাঁ, আমি বলতে পারি কি যে দ্য প্যান ইজ অন মাই হ্যান্ড, দ্য প্যান ইজ অন মাই পাম, অথবা দ্য প্যান ইজ অন মাই, আমি বলতে পারি কি যে আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি। তাহলে দেখো, কোনো জিনিসের উপরে দাঁড়ানো বোঝাতে, কোনো জিনিসের উপরে থাকা বোঝাতে কি বসে? অন বসে। তাহলে দ্য প্যান ইজ অন দ্য টেবল। তাহলে আমি যদি বলি যে বইটা, কলমটা বইয়ের উপরে আছে, তাহলে কি হবে ইংলিশটা? তাহলে কি হবে? দ্য প্যান ইজ অন দ্য বুক, দ্য প্যান ইজ অন দ্য বুক। আমি বলি যে আমি পৃথিবীর মাটির উপর দাঁড়ায় আছি, তাহলে কি বলবো? আই এম স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? ভূমি, মাটি, তাই না। তাহলে আই এম স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড, আমি মাটির উপরে দাঁড়ায় আছি। তাহলে কোনো জিনিসের উপরে যখন দাঁড়ায় থাকি, কোনো একটা সারফেসের সাথে যখন আমরা লেগে থাকি, খেয়াল রাখবা সারফেসের সাথে যদি উপরে হয়ে যায়, সারফেসের থেকে যদি এরকম পার্থক্য হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাবাভ অথবা ওভার হবে। খেয়াল রাখবা, আমি বলি সারফেসে লেগে আছে সেসব ক্ষেত্রে অন। যদি সেটা এরকম হয়, উড়ে চলে যাচ্ছে এরকম করে, অথবা উপরে আসে অনেকটা, ধরো এই লাইটটা কিন্তু আমার সাথে লেগে নাই, লাইটটা কিন্তু আমার চেয়ে উঁচুতে, তাহলে এই লাইটের ক্ষেত্রে খেয়াল রাখো, এই লাইটের ক্ষেত্রে কিন্তু অন হবে না। আমি বলতে পারি দ্য লাইট ইজ অন মাই হেড, এটা বলা যাবে না। দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, বিকজ দেয়ার ইজ আ গ্যাপ বিটুইন মাই হেড অ্যান্ড দ্য লাইট। So when there is a gap between the two objects, then you cannot use here on. So in that case, either you should use over, you should use above. So you'll have to decide, you'll have to define when to use over, when to use above. আমরা এটা নিয়ে আলোচনা করবো যে কোন ক্ষেত্রে above হবে, কোন ক্ষেত্রে over হবে। বাট অনের ক্ষেত্রে স্পেসিফিক, সেটা তার যেই পৃষ্ঠতলের সাথে লেগে থাকতে হবে তখনই অন হবে। ওকে, অন আরো কখন বসে বলতো? অনের আরো ব্যবহার আছে। দেখো, অন আরো কিছু কিছু ক্ষেত্রে বসে। আমি কি গ্যাপ দিয়ে গেলাম? হ্যাঁ, আচ্ছা, অনের আরো কিছু ব্যবহার তুমি লিখো। হ্যাঁ,
দেখো যে ডে, ডেট, হ্যাঁ কোনো নির্দিষ্ট তারিখ অথবা কোনো নির্দিষ্ট বার, শনি রবি সোম, এদের পূর্বে অন বসে। এদের পূর্বে কি বসে? এদের পূর্বে অন বসে। এদের পূর্বে সবসময় অন বসে। যেমন বলতে পারি যে যে মাই ফাদার will visit me on Friday next. আমার বাবা আগামী শুক্রবার আমার সাথে দেখা করতে আসবেন। অনেকে আছে না, তোমরা অনেকে হোস্টেলে থাকো না, অনেকে ছেলে বা মেয়েরা তোমরা কলেজের হোস্টেলে থাকো। তো কলেজ হোস্টেলে কি করে, বাবা আসে, সপ্তাহে একদিন আসে, যেদিন ফ্রি থাকে ওই দিন এসে খাবার টাবার দিয়ে যায়, দেখা করে যায়, আমার মেয়ে কেমন আছে, ছেলে কেমন আছে, পড়াশোনা করতেছে, শরীর স্বাস্থ্য কেমন। সো মাই ফাদার উইল ভিজিট মি অন ফ্রাইডে নেক্সট। তাহলে দেখো এই জায়গায় যে ফ্রাইডে সেটা কি, সেটা হচ্ছে বার, রাইট? কি বার। তাহলে স্পেসিফিক কোনো বার যদি বোঝায়, 7 দিনের যে কোনো একটা বার যদি বোঝায়, তাহলে সেটা কি হবে? অন হবে। এছাড়া যদি নির্দিষ্ট ডেট বোঝায়, ডেট যদি বোঝায়, সেই ক্ষেত্রেও কিন্তু অন হবে। যেমন ধরো আমি বলতে পারি কি যে উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট অথবা উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম অন কত, অন কত তারিখ? আমরা 16 ডিসেম্বর, রাইট? অন 16th ডিসেম্বর, অন 16th ডিসেম্বর। কিন্তু সালের পূর্বে কিন্তু ইন, তাহলে কি হবে? ইন 1971, ইন 1971। তাহলে সাল মাস ঋতু, সাল মাস ঋতু হলে কি হবে? ইন। আর যদি তারিখ বোঝায় বা বার বোঝায় তাহলে হচ্ছে অন। সবাই একটু মাথায় রাখো, বার মানে ডে বা ডেট, ডে বা ডেট বোঝালে অন, কিন্তু সেটা যদি বোঝায় কোনো সাল বোঝায়, কোনো যদি মাসের নাম বোঝায়, কোনো ঋতুর নাম বোঝায়, তাহলে কি হবে? দ্য লাইট ইজ ওভার মাই হেড হয় না, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। হ্যাঁ, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। ওভার আর অ্যাবাভ কখন হয় ভাই আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা আসো এবার আমরা একটা আলোচনা করবো ইন নিয়ে। ইন কখন বসে খেয়াল করো। যে কোনো দেশের নাম, যে কোনো স্থান বোঝালে আমরা সাধারণত ইন ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা অনেক সময় ছোট বড় স্থান বলি যে এখানে ইন হয়, এখানে অ্যাড হয়। তবে মাথায় রাখবা, যদি কোনো দেশের নাম হয়, কোনো রাজধানীর নাম হয়, তাহলে সেটা ছোট হোক বড় হোক ম্যাটার না, দেশ এবং রাজধানী হলে সব ক্ষেত্রে হচ্ছে ইন। এছাড়া আমরা ইন কমন, ইন জেনারেল আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন আই লিভ ইন দাউদকান্দি, এটা কোনো সমস্যা নাই ইনে, কিন্তু চাইলে সেখানে অ্যাটও ব্যবহার করা যায়। অ্যাট কখন হবে? যখন তুমি কম্পেয়ার করবা দুইটা জিনিসে। কথা বুঝতে পারলা? তুমি কম্পেয়ার করবা, আই লিভ অ্যাট দাউদকান্দি ইন কুমিল্লা। কিন্তু ইন জেনারেল আমরা চাইলে ইন ব্যবহার করতে পারি। স্থানের ক্ষেত্রে ইন খুবই প্রযোজ্য, খুবই যায়, এখানে অ্যাট না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে যে কোনো স্থান যদি আমি বলি, স্থান বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। যেমন ডক্টর ইউনুস লিভস ইন বাংলাদেশ, ডক্টর ইউনুস বাংলাদেশে বাস করেন, তাই না? তিনি এখন বাংলাদেশ আছেন, তিনি দীর্ঘদিন বাংলাদেশে আসতে পারতেন না, একটা রেস্ট্রিকশন ছিল। তাহলে বলতে পারি কি যে, কি বলা যায় যে স্থান বলতে যে ফারিহা was born in রংপুর। তো দেখো একটা শহরের নাম, ইজিলি তুমি ইন বসাবে, এখানে কোনো কনফিউশন দরকার নাই যে ভাইয়া রংপুর তো ঢাকার চেয়ে ছোট। আরে বাবা, তুমি তো ঢাকা এখানে বলোই নাই, তুমি বাক্য কথা ঢাকা বলছো। ঢাকা বললে তোমার কম্পারিজন আসতো জায়গাটার মধ্যে, তুমি বলছো একটাই মাত্র শহরের নাম, তাহলে আর এত ঝামেলা কি আছে? আমি কিন্তু বুঝতে পারলাম যে ফারিহা ওয়াজ বর্ন ইন রংপুর, এই বাক্যে তো একটা মাত্র জায়গার নাম বলছো, একটা মাত্র প্লেস, এখানে কম্পারিজন আসতেছে না যে ইন হবে না অ্যাট হবে। সো ইউ শুডন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো যখন তুমি স্থান পাচ্ছ, জাস্ট কামলি তুমি এখানে কি বসাবা? ইন বসাবা। তাহলে ফারিহা ওয়াজ বর্ন ইন রংপুর। ওকে, ইন আরো কি ক্ষেত্রে বসে এইটাই মাত্র বলতেছিলাম যে মাস, ঋতু, বছর, অর্থাৎ আমাদের যে ঋতুগুলো রয়েছে সামার, উইন্টার অথবা অটাম, লেট অটাম, বা রেইনি সিজন, এই সিজনগুলোর পূর্বে কি বসবে? ইন বসবে। সালের পূর্বে ইন বসবে, মাসের পূর্বে ইন বসবে। খেয়াল করো,
বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তাহলে সাল সাল যখন আসছে তখন কি হবে ইন, যে বাক্যটা এরকম হইতো যে ইন ডিসেম্বর ইন 1971, এটাও কিন্তু হইতে পারতো। তুমি যদি বলো যে না ভাইয়া আমি মাসটা অ্যাড করবো, তাহলে ইন ডিসেম্বর ইন 1971, অথবা এটাকে আরেকভাবে লিখতে পারো ইন ডিসেম্বর, ডিসেম্বর যেহেতু একটা মাসের নাম প্রপার নাম, তাহলে কি হবে ডিটা বড় হাতের, এরপর কমা দিয়ে 1971, এটাকে এভাবে লিখতে পারো। তুমি যদি 1971 সালের ডিসেম্বরকে বলতে চাও তাহলে তুমি ইন ডিসেম্বর ইন 1971, দ্যাট ইজ প্রপার। বাট চাইলে এভাবে লিখতে পারো যে ইন ডিসেম্বর কমা দিয়ে 1971, সো বোথ আর রাইট। তুমি যে কোনো একটা প্যাটার্ন ফলো করতে পারবা। তুমি যদি বলো যে আমি দুইটা তথ্য দিতে যাচ্ছি, তাহলে ইন ডিসেম্বর ইন 1971। আবার যদি বলো যে না আমি একটু দুইটা ইন ব্যবহার করলে আমার কাছে মনে হচ্ছে এটা একটু কেমন লাগতেছে, সেক্ষেত্রে ইন ডিসেম্বর কমা 1971 সালটাকে তুমি কমা দিয়ে রাখতে পারবা। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটা সেন্টেন্স আমরা একটু লিখি। দেখো বললাম যে দ্য পুয়ার, আমি বললাম যে গরিবরা যে বর্ষাকালে খুব কষ্টে থাকে বা বৃষ্টির কালে তারা খুব কষ্টে থাকে। তাহলে দ্য পুয়ার, দ্য পুয়ার, পুয়ার কিন্তু এখানে প্লুরাল ফর্মে আছে, হ্যাঁ প্লুরাল কমন নাউন, সাফার মাচ ইন দ্য রেইনি সিজন, ইন দ্য রেইনি সিজন। তাহলে দ্য পুয়ার সাফার মাচ ইন দ্য রেইনি সিজন, তাহলে রেইনি সিজন যে রয়েছে বর্ষাকাল রয়েছে তখন গরিবরা অনেক কষ্টে থাকে, তারা ব্যবসা বাণিজ্য করতে বাইরে যেতে পারে না, তাদের খাদ্য সংকট দেখা দেয়, তারা ঘরের মধ্যে থাকতে হয়, সো তাদের ওই সময়টা খুব কষ্টেই কাটে, স্বাভাবিক তাই না? তাহলে এটা আমরা আশা করি বুঝেছি। ওকে, আমরা আরেকটা ব্যাপারটা দেখবো উইদিন, খুব গুরুত্বপূর্ণ উইদিনের ব্যবহার। হ্যাঁ, উইদিন শব্দটার অর্থ হচ্ছে মধ্যে। দেখো উইদিন দুই ক্ষেত্রে ইউজ হয়। এক হচ্ছে কোনো সময়ের মধ্যে কিছু করতে হবে, বাধ্যবাধকতা। ধরো তোমাকে আমি আজকে আমরা একটা এক্সাম দিলাম, হ্যাঁ এক্সামটা তোমাকে রাত 10টার মধ্যে শেষ করতে হবে। তাহলে এই যে সময়ের মধ্যে কাজ করে ফেলা, সময়ের ভিতরেই কাজটা করা, সেটা উইদিন হতে পারে। আবার ধরো কোনো একটা সীমানা কারোর জন্য এঁটে দেওয়া, যে এই সীমানার মধ্যে, হ্যাঁ এই সীমানার মধ্যে তাকে আমি আটকে রাখবো, এই সীমানার মধ্যেই সে থাকবে, সেক্ষেত্রে উইদিন হতে পারে। তার মানে সেটা হোক সময়, সেটা হোক কোনো স্থানের সীমানা, এর ভিতরে যদি আমরা থাকা বোঝাই, এর মধ্যে থাকা বোঝাই, তাহলে উইদিন হতে পারে। যেমন ধরো কোনো সময়ের মধ্যে বোঝাতে, কোনো সময়ের মধ্যে, দ্য টিচার উইল লিভ দ্য ক্লাস উইদিন 5 মিনিটস, শিক্ষক 5 মিনিটের মধ্যে ক্লাস ত্যাগ করবেন। তাই দেখো তার মানে বোঝাচ্ছে এই যে 5 মিনিট হাইস্ট, এই 5 মিনিটের ভিতর টিচার ক্লাস লিভ নেবেন, অর্থাৎ ক্লাসে ছুটি দিয়ে দিবেন। আমাকে বুঝতে পারছো? এখন দেখো যদি আমি বাক্যটা এরকম ভাবে বলি যে যে সি বা তোমাদের বললাম তোমাকে রাত 10টার মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, তাহলে কিভাবে লিখবো যে ইউ উইল হ্যাভ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, সাবমিট দ্য, তাহলে কি ইউ উইল হ্যাভ টু, যখন আমরা কোনো কাজ করতে বাধ্য হই যে আমাকে কাজটা করতে হবে, তাকে এই কাজটা করতে হবে, হ্যাঁ তোমাকে এই কাজটা করতে হবে, তাহলে এইসব ক্ষেত্রে কি বলি আমরা বাধ্যবাধকতা বোঝাই। তাই কি বলবো যে ইউ উইল হ্যাভ টু সাবমিট, তোমাকে সাবমিট করতে হবে, তোমাকে জমা দিতে হবে দ্য অ্যাসাইনমেন্ট, কি জমা দিতে হবে? অ্যাসাইনমেন্ট কয়টার মধ্যে বললাম রাত 10টার মধ্যে, তাহলে কি বলবো উইদিন 10 PM, রাত 10টার মধ্যে। অথবা এভাবে হতে পারে যে আমি রাত 10টা না বললাম যে 3 ঘন্টার মধ্যে বা 3 দিনের মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, তাহলে উইদিন 3 days। তাহলে তুমি যে একটা নির্দিষ্ট সময় এটা দাও সেটা হবে, আবার একটা ডিউরেশন যদি বলো তাও উত্তর হবে। বুঝতে পারছো? ভালো না লাগলেও পড়তে হবে, একজন বলছে সত্য কথা যে ভালো না চেষ্টা করো ভালো লাগানোর জন্য, যেটা তোমাকে করতে হবে সেটা ভালো না লাগে আর কি উপায়, তাই না? ধরো তোমাকে যদি পড়াশোনা করতেই হবে, তাই না, তোমার সামনে পরীক্ষা, তুমি যদি বল যে ভাই এখন আমার পড়া করতে হচ্ছে, এটা তখন আর মানায় না।
তুমি ধরো পড়াশোনা যদি এরকম কহিত যে না আমি ফার্স্ট ইয়ার থেকে করবো না, তখন এটা বলতে পারতো যে আমার পড়াশোনা করতেই হবে না, আমি করবো না, ছেড়ে দিব। তো সামনে পরীক্ষা আছে 2 মাস পরে, সো এখন তো এটা বললে চলে না, তাই না? ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা কি বললাম, একটু আগে বললাম যে কোনো সীমার মধ্যে, অর্থাৎ কোনো একটা রিজিয়ন, কোনো একটা এরিয়ার মধ্যে যদি আমরা বাধ্য বা আবদ্ধ থাকি, সেক্ষেত্রে আমরা উইদিন ব্যবহার করি। যেমন দেখো, স্টে উইদিন ইয়োর হোম, তুমি তোমার ঘরের ভিতরেই থাকো, ঘরের মধ্যেই থাকো। কোভিড-19 ইজ স্প্রেডিং অ্যাব্রাপ্টলি, অর্থাৎ কোভিড-19 খুবই বাজেভাবে ছড়াচ্ছে। আবার আমি বলতে পারি যে তোমাদের এইচএসসি একটা প্যাসেজ আছে, 26-এর একটা নতুন প্যাসেজ, যে গাজীপীর 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 could keep the predatory animals within bounds. কি বলছো বলতো, যে গাজীপীর কুড কিপ দ্য প্রেডেটর অ্যানিমেলস উইদিন বাউন্ডস। গাজীপীর যেই লিজেন্ডারি ব্যক্তির কথা আমরা শুনে থাকি, এই গাজীপীর কি করতে পারতেন, গাজীপীর এই যে প্রেডেটরি বা হিংস্র অথবা আমরা যে বলি শিকারী যে প্রাণীগুলো রয়েছে, বাঘ, সিংহ, কুমির, এগুলোকে তিনি সীমার মধ্যে আটকাইতে পারতেন, এত ক্ষমতা ছিল, বুঝছো? আমি এই প্যাসেজটা গতকাল মাত্র আমাদের 26 ব্যাচের কোর্সে পড়াইলাম, যে গাজীপীর যে এত লিজেন্ডারি আমরা কথা শুনে আসছি। এবং মজার ব্যাপার, এই গাজীপীরের ঘটনা বা গাজীপীর সম্পর্কে আমি যখন ছোট ছিলাম, 3 to 1 এরকম, ওই ছোটবেলা হচ্ছে এরকমভাবে গ্রামে এসে গাজীর পট পড়তো, ঠিক আছে? ওকে, বহিপীর, ওকে, তোমাদের 25-এ নাই, এটা 25-এ বেঁচে নাই। ওকে, আচ্ছা, আমরা বিটুইনের আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিব। হ্যাঁ, আমরা একটা ছোট ব্রেক নেই, আমাদের মনে হয় খুব বেশি বাকি নাই, না আচ্ছা আরো বেশ বাকি আছে। হ্যাঁ, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি। আমাদের ঘড়িতে কয়টা বাজে এখন? 26, 10 মিনিট। ওকে, দশ মিনিটের পাওয়ার বুস্টার ব্রেক। ওকে এভরিওয়ান, আমরা 10 মিনিটের মধ্যে আবার সবাই ক্লাসে ফিরবো।
হ্যালো 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 হ্যালো। আমার সাউন্ড শুনতে পাচ্ছ কি সবাই? একটু জানাও তো। হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম আবার। ভাইয়া সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাও, আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। আমার ঠিক টাইমলি এসেছি, এটা একটু জানাও ভাইকে, সাউন্ডটা একটু জানাও আমাকে। অল ক্লিয়ার রাইট? ওকে, জি ভাই ঠিক আছে, ওকে ফাইন। চলো তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা হচ্ছে এই যে উইদিনের ব্যবহারটা দেখলাম, যে উইদিন দুই ক্ষেত্রে বসতে পারি। একটা হচ্ছে সময়ের একটা সীমা যখন বেঁধে দেওয়া হয়, যে 10টার মধ্যে, 3 ঘন্টার মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, এরকম, তাহলে এই ক্ষেত্রে উইদিন বসে। আবার আরেকটা ক্ষেত্রে উইদিন বসে যখন একটা কোনো স্থানের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়, সেক্ষেত্রে উইদিন বসতে পারে। আমরা আসবো একটু বিটুইন এবং অ্যামাং এর ব্যবহার। খেয়াল করো, বিটুইন এবং অ্যামাং এর ব্যবহারটা খুবই ইজি এবং কমন একটা ব্যবহার। দেখো, যখন কোনো জিনিস দুইটা এন্টিটির মধ্যে ভাগাভাগি বোঝায়, দুইটা এন্টিটি, সেটা হতে পারে দুইটা দেশ, দুইটা দল, দুইটা মানুষ, দুইটা কমিউনিটি, দুইটা সংগঠন, তাহলে দুইটা যে কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস যদি ভাগ করে দেওয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি বসবো? সেটা হচ্ছে বিটুইন। যে কোনো দুইটা জিনিসের মধ্যে দেওয়া বোঝাতেই বিটুইন। যেমন দেখো, দুইয়ের মধ্যে বোঝাতে শেয়ার দ্য টয়েস বিটুইন ইউ অ্যান্ড ইউর সিস্টার। তাহলে বলেছে যে তোমার এবং তোমার বোনের মধ্যে, যে দুইজন ব্যক্তি, দেখো এখানে দুইজন ব্যক্তি কারা কারা? তুমি, এই যে একটা মেয়ে এবং তোমার বোন। দেখো এখানে আমি চিত্রের সাহায্যে জিনিসটা বুঝাই দিছি। এই যে দুই বোন, হ্যাঁ, এই যে বোন নাম্বার 1, বোন নাম্বার 2, এই যে দুইজন বোনের মধ্যে যখন একটা পুতুলকে, তারা কিন্তু একটা পুতুলকে কি করছে? দুইজন টানাটানি করতেছে। তার মানে যখন দুইটা এন্টিটির মধ্যে যে কোনো জিনিসকে যখন ভাগ করে নেওয়া বোঝাবে, দুইটা এন্টিটি হতে পারে, দুইটা দেশ, দুইটা কমিউনিটি, দুইটা ব্যক্তি, দুইটা সংগঠন, দুইটা অঙ্গ সংগঠন, দুইটা দল, বাট দুইটা হতে হবে। তাহলে সেটা কি হবে? বিটুইন। খেয়াল করো, যেমন বলতে পারি যে divide the food between Meena and Raju. মিনা অ্যান্ড রাজু। তাহলে মিনা এবং রাজুর মধ্যে খাবারটা ভাগ করে দাও। তাহলে এখানে কয়জন ব্যক্তি? দুইজন। একটা হচ্ছে মিনা আর একটা কি? রাজু। তাহলে দুইজনের কথা যেহেতু বোঝাইছে, তাহলে কি হবে? বিটুইন। আবার আমি এভাবে বলতে পারি যে I will have to choose one between DU and, ধরো কি হতে পারে, যে JU। তাই বললাম কি, আমাকে ঢাবি এবং যে জাহাঙ্গীরনগর, এই দুইটার মধ্যে একটাকে আমাকে বেছে নিতে হবে। ধরো ঢাকা ভার্সিটিতে তুমি ঢাকা ভার্সিটি একটু পিছনের সাবজেক্ট, আবার কারো আসলে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কিন্তু ভালো সাবজেক্ট, হ্যাঁ। তাহলে এই যে ব্যাপারটা, তখন আমরা কি করি? আমাদের বেছে নিতে হয় না? দুইটার মধ্যে একটাকে তখন আমাদের বেছে নিতে হয়, যে আমি কি ঢাকা ভার্সিটিতে পড়বো অন্য সাবজেক্ট হলেও, নাকি আমি জাহাঙ্গীরনগর পড়বো ভালো সাবজেক্টে, হ্যাঁ। তাহলে এইরকম ক্ষেত্রে আমি কি ইউজ করি? যে দুইটা, যে I will have to choose one between DU and JU। আমাকে ঢাবি এবং জাবির মধ্যে, দুইটার মধ্যে একটাকে বেছে নিতে হবে। তাহলে দুইয়ের মধ্যে এক, এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করবো? ভাইয়া হ্যাভের পর টু হবে। এই যে আমি টু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার ভুল হয়েছিল, আমি দেখলাম পরে হ্যাভের পর টুটা মিসিং গেছে, হ্যাভ টু হবে, কারণ কি ওকে। তাহলে দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, ওকে। এবার আসি আমরা অ্যামাং কখন। দেখো অ্যামাং সংখ্যাটা একটু ডিফারেন্ট। দেখো অ্যামাং এর কথাটা কি লিখছে? দুইয়ের বেশি বোঝাতে। তুমি এখানে খেয়াল রাখো, দুইয়ের বেশি বোঝাতে পাশাপাশি লিখে রাখো যে অনির্দিষ্ট সংখ্যক প্লুরাল বোঝাতে, অনির্দিষ্ট প্লুরাল বোঝাতে। আচ্ছা, এইটা দ্বারা ভাইয়া কি বুঝাইলেন? দেখো আমরা জানি এই দুই ইউনিটটা যদি উল্লেখ করা থাকে দুইয়ের কথা, তাহলেই শুধু বিটুইন হয়।
কিন্তু দুইয়ের বেশি যদি হয়, ধরো 3 জন 5 জন 10 জন 100 জন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যামাং হবে, এটা শিওর, দুইয়ের বেশি বলা আছে। বাট এমন অনেক ক্ষেত্রে হতে পারে বাক্যে প্লুরালের কথাই বলছে, বাক্যে প্লুরাল বুঝাইছে, বাট প্লুরাল বোঝানোর পরেও এখানে যে প্লুরাল তো আমরা জানি, দুইও তো প্লুরাল, তাই না? কিন্তু সংখ্যাটা বলা হয় নাই, সেটা কি 2 জন নাকি 10 জন নাকি 100 জন বলা হয় নাই, জাস্ট প্লুরাল বলছে। সেই ক্ষেত্রে আমরা এই প্লুরালটাকে দুইয়ের অধিক ভেবে নিব। আমার কথা বুঝতে পারলা? আমি মনে বুঝাইতে পারিনি, আরেকবার বলি। বিটুইন হবে তখনই যখন দুইয়ের কথা উল্লেখ থাকবে, 2 জন ব্যক্তি, 2 জন বস্তু, 2 জন ভাই বোন, 2 জনের কথা উল্লেখ থাকবে, তখনই শুধু বিটুইন। বাট অ্যামাং হবে কখন? দুইয়ের বেশি উল্লেখ থাকলে, আবার শুধু অনির্দিষ্ট সংখ্যক প্লুরাল বলছে, শুধু প্লুরাল বলছে, কিন্তু 2 জন না 3 জন না 4 জন সেটা বলে নাই, সেক্ষেত্রে অ্যামাং হবে। যেমন ধরো, দ্য মাদার ইজ ট্রাইং টু শেয়ার দ্য টয়েস, তাহলে মা কি করছে? খেলনাগুলোকে ভাগ করে দেওয়ার চেষ্টা করতেছে 3 জনের মধ্যে। কে কে? এই যে মিনা, রাজু আর কোলে আরেকজন আছে কান্না করতেছে। ওরও দেখো, ও এখনো পর্যন্ত বুঝেই না খেলাধুলা, ওরও নাকি খেলনা লাগবে। দেখো কি দুষ্ট হয়েছে, ও তো বড় হয়েছে, ও তো বড় হয়েছে। এই যে ক্যাসেটটা, এই ক্যাসেটও কান্না করতেছে, ওরও বানর লাগবে একটা। চিন্তা করা যায়, মা পড়ছে জ্বালায়, হ্যাঁ কই যাব আমি। ওকে, দ্য মাদার ইজ ট্রাইং টু শেয়ার দ্য টয়েস অ্যামাং 3 চিলড্রেন। এখানে 3টা শিশু আছে, এই যে দেখো, একটা ছেলে, মেয়ে আর ওই যে কোলের মধ্যে একটা বাবু। তাহলে এই 3 জনের মধ্যে মা পড়ে গেছে ঝামেলায়। তাহলে এখন দেখো, এখন যদি সংখ্যাটা অনির্দিষ্ট হয়, 2 জন নাকি 3 জন না 4 জন বলে নাই, অনির্দিষ্ট সংখ্যক প্লুরালের কথা বলছে, সেক্ষেত্রে অ্যামাং ধরে নিব। যেমন ধরো বাক্যটা যদি এরকম হয় যে voice should be raised against the genocide in Palestine. তাহলে কি বলছে? যে ভয়েস শুড বি রেজড এগেইনস্ট দ্য জেনোসাইড ইন প্যালেস্টাইন অ্যামাং দ্য মুসলিম স্টেটস, দ্য মুসলিম মেজরিটি স্টেটস। দেখো আমি কি বললাম, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর থেকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর থেকে কি করতে হবে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে প্যালেস্টাইনের জেনোসাইডের বিরুদ্ধে কি করতে হবে? তাকে সোচ্চার হতে হবে। হ্যাঁ, সোচ্চার হতে হবে। তাহলে খেয়াল করো, এই যে আমি এখানে এই যে মেজরিটি স্টেটস বললাম, আমি কি বলছি 2টা স্টেট? না। এখন তুমি বলবা যে ভাই আমরা তো জানি মেজরিটি স্টেট অনেকগুলো আছে, মুসলিম মেজরিটি, কিন্তু না, বাক্যের মধ্যে যদি দেখো এরকম প্লুরাল বলছে, বাট দেশ কয়টা, মানুষ কয়টা, এরকম নির্দিষ্ট করে বলে নাই সংখ্যাটা, জাস্ট প্লুরাল বলছে, ওই প্লুরালকে আমরা অ্যামাং ধরে নেব। বুঝে গেল? তাহলে খুব সহজ সমাধান, বিটুইন হবে যদি স্পেসিফিক 2টার কথা বলা থাকে। যদি 2টার কথা বলা না থাকে, তাহলে 3টা 4টা 5টা বললে তো অবশ্যই অ্যামাং হবে, আর অনির্দিষ্ট করলে সেটাও অ্যামাং হবে। ওকে, একজন হচ্ছে জেনোসাইডের অর্থ কি? জেনোসাইড হচ্ছে গণহত্যা। এবার আসি আমরা এইবার একটু মজার জিনিস দেখবো, যে ভাইয়া অ্যাবাভ কখন হয়, ওভার কখন হয়। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কোন ক্ষেত্রে অ্যাবাভ দিবা, কোন ক্ষেত্রে ওভার দিবা, আমরা সবসময় কনফিউজ হয়ে যাই, যে আরে বাবা অ্যাবাভ আর ওভার তো একই জিনিস, দিয়ে দিলাম একটু হয়ে গেল, সমস্যা কি? দিলাম অ্যাবাভের জায়গায় ওভার দিলাম, ওভারের জায়গায় অ্যাবাভ দিলাম, না, টিচার কেটে দিবে। অ্যাবাভ এবং ওভারের ব্যবহারের স্পেসিফিকেশন রয়েছে। দেখো খেয়াল করো, কোনো কিছুর উপরে কিছু আছে যা স্থিতিশীল। দেখো খুব মজার একটা লাইন, যেমন ধরো এই যে লাইটটা আমার উপরে আছে, এই লাইটটা কি নড়তেছে? লাইট কি চলে যাচ্ছে? লাইট কি হাঁটতেছে, উড়তেছে, পাখা নাড়তেছে? না, লাইট উপরে আছে, একটা নির্দিষ্ট জায়গায় আছে। ধরো ফ্যানও তো আমার উপরে আছে, তাই না? কিন্তু ফ্যান ঘুরলেও ফ্যান কি চলে যাচ্ছে এখান থেকে? সে কি স্থান ত্যাগ করতেছে? না, সে ঘূর্ণন মানে কি? সে স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ তার ঘূর্ণন গতি আছে, কিন্তু সে কিন্তু এক জায়গায় আটকে আছে। তার মানে আমাদের থেকে একটা স্পেসিফিক উপরে কিছু একটা, খেয়াল করো, হ্যাঁ আমার কথাটা খেয়াল করো, যখন আমি
যখন আমি কোনো কিছু উপরে থাকবে, অর্থাৎ আমরা জানি সারফেসে যদি লেগে থাকে বোঝায় যে দ্য পেন ইজ অন মাই হেড, তাহলে সারফেসে লেগে থাকলে অন, কিন্তু যখন গ্যাপে আছে তাহলে সেক্ষেত্রে কি হবে, গ্যাপে থাকলে ওভারও হতে পারে, অ্যাবাভ হতে পারে। তাহলে অ্যাবাভ কখন হবে, যখন উপরের জিনিসটা নির্ধারিত একটা জায়গার মধ্যে নির্দিষ্ট হয়ে আছে, এটা স্থিতিশীল অবস্থায় আছে, এটা চলে যাচ্ছে না, এটা হেঁটে চলে যাচ্ছে না। যেমন ধরো বিমান, বিমান কি স্থিতিশীল থাকে, সে উপর দিয়ে যাচ্ছে তবে চলে যাচ্ছে, সে কিন্তু ফ্লাইং অবস্থায় আছে। একটা পাখি কি, পাখি কিন্তু ফ্লাইং অবস্থায় আছে, একটা ঈগল ফ্লাইং অবস্থায় আছে, একটা ঘুড়ি ফ্লাইং অবস্থায় আছে, তাই না? ঘুড়িতে এক জায়গায় থাকতেছে না, ঘুড়ি বড় জায়গার জন্য সে ঘুরতেছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যখন তোমার উপরের জিনিসটা স্থির একটা জায়গার মধ্যে লেগে আছে সেটা হচ্ছে কি হবে, অ্যাবাভ। আর যখন কোনো জিনিস চলে যাচ্ছে মুভিং সিচুয়েশনে সেটা হবে হচ্ছে ওভার। যেমন চিন্তা করো যে উই হার্ড আ নয়েজ ইন দ্য অ্যাপার্টমেন্ট অ্যাবাভ আওয়ার্স, আমাদের অ্যাপার্টমেন্টের উপরের অ্যাপার্টমেন্টে আমরা একটা শব্দ শুনলাম। এখন দেখো অ্যাপার্টমেন্ট কি আরেক জায়গায় চলে যায়? আমাদের উপরের অ্যাপার্টমেন্টটা তো ওই জায়গায় সেট অবস্থায় আছে, তাই না? তাহলে আমাদের উপরের অ্যাপার্টমেন্ট, তাহলে কি হবে, আমাদের বাসার উপরের তলার বাসা, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যাবাভ, কারণ যেহেতু বাসাটা চলে যাচ্ছে না। এখানে একটা তোমাদের নোটাবেন দিয়ে রাখছি, দেখো, তবে সংখ্যার পূর্বে অ্যাবাভ ব্যবহার করা যাবে না, সংখ্যার পূর্বে হবে হচ্ছে ওভার। আমরা বলি না, দেয়ার আর ওভার 2 মিলিয়ন পিপল ইন গাজা, হ্যাঁ, গাজার মধ্যে 2 মিলিয়ন পিপল বা 20 লক্ষ মানুষ আছে। তাহলে এসব আমরা যখন সংখ্যা বোঝাবো, 2 মিলিয়ন, 10 লক্ষ, 1 লক্ষ, 3 কোটি, এরকম সংখ্যা বোঝানোর ক্ষেত্রে অ্যাবাভ হবে না, হবে ওভার। মাথা রাখো, সংখ্যা বোঝালে, কোনো একটা নাম্বার যদি বোঝায় সেক্ষেত্রে অধিক বোঝাতে বা বেশি বোঝাতে ওভার হবে। যেমন বলতে পারি যে ওভার 3 মিলিয়ন পিপল, প্রায় 30 লক্ষের অধিক মানুষ, পিপল ডাইড ইন দ্য ফ্রিডম ফাইটস অফ ফ্রিডম লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের লিবারেশন ওয়ারে 30 লক্ষের অধিক মানুষ মারা গেছে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে এক্ষেত্রে কি হবে, ওভার হবে সংখ্যার ক্ষেত্রে। এবার আসি অ্যাবাভের পর ওভার কখন, কোনো কিছুর উপরে কিছু আছে যা গতিশীল। খেয়াল রাখো অ্যাবাভ কখন হয়, গতিশীল। এই যে দেখো, এই যে বিমানটা কি করছে, এই শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে না, এই বিমানটা দেখো তোমরা, এই বিমান কি, বিমানকে স্থির থাকতেছে না। তার মানে কোনো জিনিস যখন উপর দিয়ে যাচ্ছে কিন্তু সেটা গতিশীল অবস্থায় আছে, সেটা মুভিং সিচুয়েশন আছে, সেটা হচ্ছে কি, হচ্ছে ওভার। যেমন দেখো, আ প্লেন ফ্লু ওভার দ্য সিটি, একটা বিমান শহরের উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ড হ্যাজ ফ্লোন ওভার হার হেড, তার মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল। তাহলে আমরা কি ওভার আর অ্যাবাভের পার্থক্য বুঝলাম? এখানে চিত্রটা আরেকটু সহজে বুঝতে পারবা, কনফিউশন থাকতে পারে, চিত্রটা আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার একটু দেখো, ওভার এবং অ্যাবাভের পারস্পরিক একটা সম্পর্ক দেখো। যেমন দেখো, আ মুভিং ফ্যান, তাহলে এই মুভিং ফ্যানটা, এই মুভিং ফ্যান কি তার জায়গা ছেড়ে চলে যাচ্ছে? এটা সার্কুলেট করতেছে, সার্কুলেট করলেও সে কিন্তু জায়গা ছেড়ে যাচ্ছে না। অপরদিকে ফ্লাইং বার্ড, এই ফ্লাইং বার্ড কিন্তু সার্কুলেট করছে না, সে জায়গা চেঞ্জ করতেছে প্রতিনিয়ত, সে প্রত্যেক ডানা উড়ায় একটু করে সামনে চলে যাচ্ছে, বাট এ যতই ঘুরুক না কেন একই জায়গায় থাকছে। তাহলে আমাকে বলো তো তোমরা, কোনটায় অ্যাবাভ হবে, কোনটায় ওভার হবে? কুইক কুইজ, ক্লাস চলাকালীন এই কুইজটা উত্তর দাও। এটা হচ্ছে চিত্র নাম্বার 1, ধরে নাও এটা হচ্ছে আমাদের পিকচার নাম্বার 1, আর এটা হচ্ছে পিকচার নাম্বার 2। কোন ক্ষেত্রে ওভার হবে, কোন ক্ষেত্রে অ্যাবাভ হবে? কুইক কুইজ, দ্রুত। আচ্ছা, অ্যাবাভ হবে প্রথমটা, রাইট? তাহলে 1 নাম্বার হচ্ছে, অনেকে বলছে 1 নাম্বার হচ্ছে ওভার। আচ্ছা দেখি, ফ্যান অ্যাবাভ হবে আর বার্ড হচ্ছে ওভার, রাইট? তাহলে উত্তর কোনটা হবে? উত্তর সঠিক হচ্ছে এইটা। দেখো ফ্যান ঘুরতেছে কিন্তু ফ্যান কিন্তু তার স্থান ত্যাগ করে যাচ্ছে না। আমি এটাই বুঝাইছি যে সে একই জায়গায় থেকে রোটেট করতেছে, সে সার্কুলেট করতেছে, রোটেট করলে কখনো অ্যাবাভ মানে ওভার হয়ে যাবে না। রোটেট করা মানে স্থান চেঞ্জ করতেছে না, কিন্তু সে একই জায়গায় ঘুরতেছে। তাহলে কি হবে? এই জায়গায় এইটা আমরা কি পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের অ্যাবাভের এক্সাম্পল। আর পাখি যেহেতু প্রতিনিয়ত স্থান চেঞ্জ করতেছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ওভার। ওকে, তাহলে এভাবে আমরা অ্যাবাভ এবং ওভারের মধ্যে পার্থক্যগুলো খেয়াল রাখবো, ঠিক আছে? এবার আসি আমরা অফের ব্যবহার।
ও ডাবল এফ, আমরা ও এফ এর একটা ব্যবহার দেখেছি, এর অর্থ দেয় গুণ বোঝায়, কারো বয়স বোঝায়, হ্যাঁ সংখ্যা বোঝায়। কিন্তু ও ডাবল এফ আবার ভিন্ন অর্থ দেয়। ও ডাবল এফ দুইটা অর্থ দেয়। একটা হচ্ছে বিচ্ছিন্ন অর্থে, কোনো কিছু একটা জায়গা থেকে কেটে ফেলা, বিচ্ছিন্ন করে দেওয়া, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, সম্পর্ক বদলে গেল একটি পলকে। আচ্ছা, বিচ্ছিন্ন বোঝাতে বসে অফ। দেখো, ডু নট কাট অফ ফ্রম ইউর টার্গেট, তোমার লক্ষ্য থেকে ছিটকে পড়ো না। এখানে এখানে বিচ্ছিন্ন বোঝাতে বিচ্ছিন্ন হতে পারে, ছিটকে পড়া বোঝাতে পারে, ছিটকে পড়া বোঝাতে পারে, ছিটকে পড়া। হ্যাঁ, যেমন ধর বলতে পারি যে স্টুডেন্টস should not cut off from there, cut off এর সাথে from বসবে, হ্যাঁ, cut off from their vision। তাহলে শিক্ষার্থীদের তাদের যে মূল লক্ষ্য, their vision of life, their vision of life, তাদের জীবনের লক্ষ্য থেকে ছিটকে পড়া উচিত নয়। শিক্ষার্থীদের যত ঝড় ঝঞ্ঝা আসুক, দেখো তোমরা এখন হচ্ছে কিশোর কিশোরী, তোমরা হচ্ছে শক্তি। দেখো আমরা সব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই না, কি করব কি না করবো। দেখো মাথা রাখবা, তোমরা হচ্ছে এই দেশের সম্পদ, তোমরা হচ্ছে দেশের সবচেয়ে বড় শক্তি। মাথায় রাখো, তোমরা এই 18 বছর হচ্ছে সবচেয়ে কম ভয় পায়। 18 বছর যদি কখনো ফ্রাস্ট্রেটেড হও, 18 বছর আমি অনেক ছেলে মেয়েকে দেখি প্রেমিকাকে না পেয়ে এটা করে ফেলতেছে, প্রেমিককে না পেয়ে ফাঁসি দিয়ে ফেলতেছে, প্রেমিকাকে না পেয়ে বিষ খেয়ে ফেলতেছে। এটা কি কথা ভাই? না, এ ধরনের জিনিসে যাওয়ারই দরকার নাই। আর তোমরা হচ্ছে দেশের সম্পদ, তোমরা এই দেশের পরবর্তী জেনারেশন, তোমরা দেশের পরবর্তী ফিউচার। হ্যাঁ, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশের ফিউচার হাল ধরবা তোমরা। সো তোমরা কখনোই যেন তোমাদের জীবনে যে লক্ষ্য আছে সেখান থেকে ছিটকে না পড়ো। তুমি যদি মেডিকেলে পড়ার চিন্তা করো, তুমি যদি মেডিকেল না হয় তুমি ভার্সিটিতে আসো, ভার্সিটি না হয় প্রাইভেটে, প্রাইভেট না হলে অন্য কোনোভাবে, অন্য কোনো না হলে বিজনেস, বিজনেস না হলে অন্য কিছু, মানে লাইফের কোনো না কোনো ওয়েতে টিকে যেন থাকতে পারো। তোমরা তোমাদেরকে নিয়ে সত্যি গর্ব করি যে তোমরা এতজন স্টুডেন্ট, এখানে প্রায় 11,000 স্টুডেন্ট আমরা ভর্তি হয়েছি। এই 11,000 স্টুডেন্ট তোমরা প্রত্যেকে কিন্তু পাবলিকে পড়বা না, প্রত্যেকে কিন্তু বইটা পড়বা না। সো প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবা যে তোমার যে স্ট্রেংথ আছে, তোমার যদি হয় ইউটিউবিং করার ইউটিউবিং করো, তুমি যদি হয় ব্লগ বানানো ব্লগ বানাও, তোমার যদি কেস স্টাডি করা কেস স্টাডি করো, তোমার যদি হয় বিজনেস করা বিজনেস করো, যেই সেক্টরে ভালো আছে সেটাই করো, বাট নিজের ভিতরকার শক্তিটাকে কাজে লাগাইবা। আমি সবসময় আমি যুবকদেরকে আমি খুব বিশ্বাস করি। আমি তো এখন বুড়া হয়ে গেছি, তাই না? আমাদের তো বয়স শেষ, আমাদের অনার্স শেষ, মাস্টার্স শেষ, আমরা হয়তো কিছুদিন পরে বন্দিবাসালে এখন আছি, আমরা বন্দিবাসালায় পড়াচ্ছি, হয়তো আমরা এই পড়ানোতেই থাকবো, আবার হতে পারে অন্য কোনো চাকরিতে ঢুকে যাব। সো শেষ, আমরা লাইফে আমাদের যেই রক্ত গরম সময়টা আমাদের চলে গেছে, এখন রক্ত গরম তোমাদের। আর যার রক্ত গরম সেই পারে পরিবর্তন আনতে, কারণ রক্ত গরম ছেলে মেয়েরা যদি না মারা যাইতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই বাংলাদেশ কিন্তু আমরা এই বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ দেখতাম না। সো তোমাদের উপরে বিশ্বাস, তোমাদের উপর আশ্বাস, তোমাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, পছন্দ করি, বিশ্বাস করি, এবং আমি আশা করি তোমরা এই বিশ্বাসের মর্যাদা দিবা। তোমরা যার যার জায়গা থেকে প্রচণ্ড পরিমাণ চেষ্টা করে, সর্বোচ্চ পরিমাণ প্রচেষ্টা করে তোমরা তোমাদের জায়গা থেকে দেশের জন্য কিছু না কিছু হইলেও করবা। তাহলেই তোমাদের পরিশ্রম, তোমাদের মেধা সেগুলো সফল হবে, সঠিক পথে যাবে। আই বিলিভ ইন দ্য ইউথ, আমি যুবকদের ওপর খুব বেশি বিশ্বাস করি। ওকে, আসি আমরা ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবে। হ্যাঁ, অলওয়েজ 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 তোমাদের জন্য দোয়া করি যে তোমরা যেন ভালো করতে পারো। হ্যাঁ, আচ্ছা আমি একটু আসি যে তাহলে অফ কি, তাহলে ছিটকে পড়া বোঝাতে অফ বসতে পারে। আরেকটা ক্ষেত্রে অফ খুব কমন, সেটা হচ্ছে ছাড়। তোমরা যারা দোকানে শপিং করতে যাও গেলে দেখবা বড় বড় অ্যাপেক্সে অথবা হচ্ছে বাটার দোকান, বাটায় তো একটা ঘটনা ঘটে গেল, তাই না? আচ্ছা, অ্যাপেক্সের দোকানে গেলে দেখবা যে মাঝে মাঝে তারা পুরাতন যে জুতাগুলো আছে, বিশেষ করে বে এবং অ্যাপেক্স দুইটাই করে, বাটাও করে। তারা হচ্ছে কি পুরাতন জুতা যেগুলো হয়ে গেছে, অর্থাৎ বেশি দিন হয়ে গেছে, 1 বছর তাদের শোরুমে রয়ে গেছে, বিক্রি হয় নাই, তাহলে ওই দোকান ওই পণ্যগুলো হচ্ছে 50% অফ দিয়ে দেয়, 50% ছাড়। এরকমভাবে দেখবা প্লে কার্ডে লেখা থাকে 50% অফ, এরকম করে ঝুলায় রাখে পুরো দোকানের একটা কর্নার জুড়ে। তাহলে অফ কখন ব্যবহার করি? ছাড় বা মূল্য ছাড় বোঝাতে, মূল্য ছাড়।
যেমন সুলতানস ডাইন ইজ অফারিং আ 30% অফ অন কাচ্চি বিরিয়ানি। যদি হইতো এটা কি শান্তি লাগতো। সুলতান ডাইন্স তারা 30% যদি তারা দেয় তাহলে তো অনেক কমে যায় দাম, তাই না? ধরো 300 টাকা যদি কাচ্চি হয়, 300 টাকা, তাহলে সেটা হয়ে যাবে 210 টাকার মধ্যে, তাই না? তাহলে এটা কি দেয় না? যদি আমি দিলাম সেন্টেন্স, আমি দিলাম, আমি বাক্যের সুবিধাতে, তাহলে মূল্য ছাড়বো যাতে আমরা হচ্ছে অফ ব্যবহার করি, ও ডাবল এফ। এবার আসে আমরা একটা ওভার। ওভারের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার দেখো। ওভারের খুব গুরুত্বপূর্ণ দুইটা ব্যবহার। ওভার আমাদের একটা ব্যবহার হচ্ছে কারো উপর নিয়ন্ত্রণ বোঝাতে ওভার ব্যবহার করি, যে তার উপর নিয়ন্ত্রণ আছে কিনা, ওই সন্তানের উপর বাবার নিয়ন্ত্রণ আছে কিনা, ওই শিক্ষার্থীর উপর শিক্ষকের নিয়ন্ত্রণ আছে কিনা। এই ক্ষেত্রে আবার ওভার ইউজ হয় কোনো মাধ্যমে কথা বলা বোঝাতে ওভার বসে। এটা আমরা অনেকেই ভুল করে আসি। দেখো, কোনো মাধ্যমে কথা বলা বোঝাতে হি ইজ টকিং টু হিজ মাদার ওভার টেলিফোন, সে তার মায়ের সাথে টেলিফোনে কথা বলছে। দেখো, এই যে বাচ্চাটা কথা বলতেছে, এইখানে কোনো মাধ্যমে, এটা টেলিফোন হতে পারে, এটা মোবাইল হতে পারে, হ্যাঁ, এরকম ভাবে কোনো মাধ্যমে যখন কথা বলা বোঝায়, টেলিগ্রাম হতে পারে, যখন কোনো মাধ্যমে কথা বলা বোঝাচ্ছে, সেটা কি হবে? ওভার হবে। তাই বলতে পারি যে I always talk to my mother বা my family over cell phone। ঠিক আছে, যে আমি সব সময় আমি আমার পরিবারের সাথে সেল ফোনে কথা বলি। তাহলে কি হবে? এই জায়গার মধ্যে কোনো একটা মাধ্যমে কথা বলা, সেল ফোন হোক, সেটা হচ্ছে মোবাইল ফোন হোক, সেটা টেলিফোন হোক, টেলিগ্রাম হোক, সেটা কি হবে? ওভার। ওকে, এটা ভুলবার? এটাকে ভুলবা? এটা ভুলা যাবে না। এটা খুবই কমন পরীক্ষায় আসার ক্ষেত্রে, কিন্তু আমরা সবাই এটা মনে রাখতে পারি না। কোনো মাধ্যমে যখন কথা বলা বোঝায় তখন সেটা হচ্ছে ওভার বসে। ওকে, ওভার, ওভার টেলিফোন, ওভার মোবাইল ফোন, ওভার সেল ফোন, ওভার ইন্টারনেট, ওভার টেলিগ্রাম, ওভার টেলেক্স। ওকে, বুঝছো? ভাইয়ের মনে ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমার ঠান্ডা আছে, তোমরা বুঝতে পেরেছো অনেকেই। হ্যাঁ, আমার ঠান্ডা লেগেছে, সত্য কথা। ওকে, তাহলে আরেকটা আমরা ব্যবহার করি কথা ওভার সমগ্র বোঝাতে। সমগ্র, যেমন ধরো পরিপূর্ণ মানে সবটা বোঝাতে। সমগ্র মানে কি? সম্পূর্ণটা। যেমন দেখো, মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। আমরা এটা ছোটবেলা ইংলিশ পড়ে আসছি না, যে ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? তাহলে সমগ্র জিনিস যদি বোঝায়, সম্পূর্ণ জিনিসটা, পরিপূর্ণ জিনিসটা যদি বোঝায়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওভার বসবে। আমার তো মনে হয় আমি কিছুই পারবো না। না পারা তো কারণ নাই। তোমরা তো শুধু ক্লাসের মধ্যে খেয়াল রাখবা। ক্লাসের মধ্যে যদি তুমি টপিকটা বুঝো, দেখো আমি একটা সহজ তোমাকে সমীকরণ বলি। ক্লাসের পড়া যদি বোঝো, যে ক্লাসে বুঝতেছি ফাইন, কিন্তু প্যারাটা হচ্ছে কোন জায়গায়? আমি ক্লাসের মধ্যে ভাইয়া অনেকগুলো জিনিস পড়াইলো, 30 পেজ 40 পেজ, এখন সবগুলো যেই পেজটা পড়াইছে ওই পেজটা বুঝছি, কিন্তু সবগুলো একসাথে মনে নাই। এটার কাজটা হচ্ছে তোমার হাতে। মনে রাখবা যে দ্য মোর টাইমস ইউ রিভাইজ, দ্য বেটার ইউ ক্যান রিমেম্বার। তুমি যত বেশি রিভাইজ দিবা তত বেশি মনে রাখতে পারবে। এটা সহজ হিসাব। তুমি মনে রাখার জন্য তোমাকে রিভাইজ বাড়াইতে হবে। যত রিভাইজ বাড়াইবা, একবার রিভাইজ বাড়াইবা, মনে রাখার পরিমাণ বাড়বে, আরেকবার দিবা, আরেকবার বাড়বে। যত বেশি তুমি রিভাইজ দিবা তত তোমার মনে রাখার পরিমাণটা বাড়তে থাকবে। ঠিক আছে, এটা সহজ হিসাব। ওকে, এইবার আমরা একটু আসি। গতকাল আমরা দেখেছি কি ঘটেছে রিয়াল মাদ্রিদের সাথে। খুবই কষ্ট, আর রাত জেগে আসলে আমার লস হয়েছে গতকাল। আচ্ছা, ওভারের ব্যবহার কর্তৃত্ব আরো বোঝাতে, কারো উপর কারো কর্তৃত্ব থাকা বোঝাতে, যে ওর ওপর আমার কোনো কর্তৃত্ব নাই। হ্যাঁ, আমাদের এখনকার ছোট ছোট দেখি যে ছেলে মেয়েরা, ভার্সিটির ছেলেরা, মানে খুব কষ্ট লাগে দেখলে, যে বড় বড় ছেলেরা ছোট ছোট 9-10-এর মেয়েদের কাছে গিয়ে তারা নিজেদের কর্তৃত্ব বিলিয়ে দেয়। তখন মেয়ে যখন বলে ওঠো, ওঠে, বলে যখন বসো, বসো। তো এরকম ঘটে আর কি। সো পুরো কন্ট্রোল ওই নিব্বির কাছে চলে যায়। ওকে, আচ্ছা দেখো, কর্তৃত্ব আরো বোঝায়। রিয়াল মাদ্রিদ হ্যাড নো কন্ট্রোল ওভার ডেক্ল্যান রাইস। এই ব্যক্তি গতকাল ফ্রি কিক থেকে 2টা গোল করছে। এটা
মানে এটা যায় না, এটা মাদ্রিদের সাথে থেবো কোর্তোর সাথে কখনোই যায় না। আমি কখনোই বিশ্বাস করি নাই যে থেবো করতে এই গোল থেবো করতে হাত থেকে বের হতে পারে, ইম্পসিবল। খুবই কষ্ট পাইছি, মনটা জুড়ে ব্যথা। সেকেন্ড লেগে যদি 3 গোল বেশি না দিতে পারে তাহলে কঠিন, আর্সেনালের সাথে 3 গোল এক্সট্রা দেওয়া যাবে না। এবার চ্যাম্পিয়ন্স লিগ আমাদের হাতে নাই। ওকে, এবার আসি আমরা ডিউরিং। হ্যাঁ আচ্ছা, এই চিত্রটা আমাদের কুমিল্লা শহরের। আমাদের কুমিল্লায় মেয়েরা ক্লাস চলাকালীন অনেক ফিস 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 করে কথা বলে। আমার মনে হয় তোমাদের জেলায় মনে হয় নাই না, তোমাদের জেলায় মনে হয় মেয়েরা খুব ভালো, ক্লাসে ডিস্টার্ব করে না। আমাদের কুমিল্লায় এটা ঘটে, খুব ঘটে। আমার কলেজে অনেক ঘটতো, আমার কলেজে অনেক ঘটতো। কোনো সময় ধরে বোঝাতে, কোনো একটা সময় ধরে কিছু চললে, এটা একটা টাইম ধরে কিছু একটা চলে। যেমন ধরো, 2 girls are gossiping during class hour। এই যে ক্লাসের টাইমটা, ক্লাসের টাইমে মেয়েগুলা কথা বলতেছে। হ্যাঁ, ক্লাসের টাইমে মেয়েরা কথা বলতেছে। আর বলতে পারি কি যে we should keep silent during the আজান। আমাদের আজানের সময়টাতে, আজান যে হয়, আজানটা যখন চলে 2 মিনিট যাবত, তাহলে ওই টাইমটা আমাদের সাইলেন্ট থাকা উচিত। উই শুড কিপ সাইলেন্ট ডিউরিং দ্য আজান। তাহলে কোনো একটা সময় ধরে যখন বোঝাবে, এই সময়টার মধ্যেই কাজটা করা উচিত। তাহলে কি হবে? ডিউরিং। তাহলে কি হবে? তাহলে দ্য 2 girls are gossiping during class hour। তাহলে আবার আমরা এভাবে বলতে পারি যে ফারহানা অলওয়েজ makes notes during the live class ফারহানা কি করে? সব সময় লাইভ ক্লাসের মধ্যে সে নোট করে ফেলে। ঠিক আছে, ফারহানা সবসময় কি করে বলতো? সবসময় লাইভ ক্লাসের মধ্যেই সে নোটগুলো করে ফেলে। অনেকে আছে না যে ক্লাস যখন চলতেছে তখনই সে নোটগুলো করে ফেলতে পারে। সো সুপার নেচার অনেকে আছে যে ক্লাস যখন চলতেছে তখন তার নোট করা শেষ হয়ে গেছে। ওকে, আর একটা ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করি কোনো নির্দিষ্ট মুহূর্তকে বোঝাতে। যেমন ধরো রামাদান, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়, বছর একটা নির্দিষ্ট টাইম। তাহলে দেখো, যেমন অ্যাজ ইট ইজ দ্য মান্থ অফ রামাদান, যেহেতু এটা রমজান মাস, ইউ আর প্রহিবিটেড, তুমি নিষিদ্ধ, টু টেক এনি মিল ডিউরিং ডে টাইম, তুমি দিনের বেলা কোনো খাবার খেতে পারবে না। কারণ কি? একটা নির্দিষ্ট টাইমকে বোঝাচ্ছে। কারণ দিনের বেলায় আমরা রোজা রাখি, রাতের বেলায় না। সো একটা নির্দিষ্ট টাইম বোঝালে সেক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। এবার আসি আমরা একটা ফরের ব্যবহার। ফর আমরা সবাই জানি কারো জন্য বোঝাতে। হ্যাঁ, জন্য বোঝাতে ফর বসে। ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য কান্ট্রি। তাহলে মুক্তিযোদ্ধারা দেশের জন্য তারা প্রাণ বিলিয়ে দিয়েছিল। হ্যাঁ, আবার আমি বলতে পারি যে মাই স্টুডেন্টস pray for my betterment। আমার শিক্ষার্থীরা আমার উন্নতির জন্য, আমার ভালোর জন্য, সুস্বাস্থ্যের জন্য দোয়া করো না? বলো তো, আমি কি ভুল লিখলাম? মাই স্টুডেন্টস প্রে ফর মাই বেটারমেন্ট। আমার শিক্ষার্থীরা আমার ভালোর জন্য, আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করে। সো কারো জন্য কিছু করা বোঝাতে কি হবে? ফর বসতে পারে। আরো যদি দেখি এখানে আমরা আসি উদ্দেশ্য বোঝাতে, যে কোনো একটা উদ্দেশ্যে কিছু কাজ করা। তুমি একটা কাজ করতেছো, এটা একটা উদ্দেশ্য আছে। আমি বললাম যে সে নোট করতেছে বা সে পড়াশোনা করতেছে পরীক্ষায় পাশ করার জন্য। তাহলে সে পড়াশোনা করার উদ্দেশ্য কি পরীক্ষায় পাশ করা? তাহলে আমরা যখন একটা কাজ করি, কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। যেমন ধরো যে দ্য গার্ল ইজ ক্রাইং ফর হ্যাভিং দিস বিউটিফুল ড্রেস, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমরা দেখেছিলাম না, এরকম একটা ড্রেস বের হয়েছিল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমরা বলতে পারি যে they are going to pond বা going to river, they are going to river for swimming। তারা কেন নদীতে যাচ্ছে? সাঁতার কাটতে নদী যাচ্ছে। আবার বলতে পারি যে we went to market
ফর বাইং আ ফুটবল। আমরা একটা ফুটবল কিনতে বাজারে গিয়েছিলাম, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে আমাদের বিসাইড। ওকে, বিসাইড মানে কি? বিসাইড মানে হচ্ছে কারো পাশে। খেয়াল রাখবা, বিসাইড এবং বিসাইডস এর পার্থক্য আছে। বিসাইড, বিসাইড মানে কি? বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস যখন বলবা এটা কিন্তু কানেক্টরস। হ্যাঁ, এটা হচ্ছে অধিকন্তু অথবা এছাড়াও, অথবা এটা বাংলা কি আসে? এছাড়াও। দেখো, হি স্যাট বিসাইড হার বাট ডিড নট টক টু হার। তাহলে সে এই মেয়ের কাছেই বসেছে, পাশাপাশি বসেছে, কিন্তু কোনো কথা বলে নাই, তাদের মধ্যে খুব ঝগড়া হয়েছে। ওকে, লাস্ট আমরা আরেকটা ইউজ দেখবো, আর আরেকটা প্রিপোজিশন আছে ইনটু, রাইট? ইনটু কখন বসে? দেখো, ইনটু বসে যখন একটা রূপান্তর বোঝায়। রূপান্তর বা পরিবর্তন একটা সিচুয়েশন থেকে, খেয়াল করো, এই মেয়ের প্রশংসা করছেন, বিয়ের পর যদি কি লিখছে বুঝি নাই। ওকে, আমরা ইনটু কখন ব্যবহার করি বলতো? যখন কোনো কিছু রূপান্তর বোঝায় একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনে। হ্যাঁ, একটা সিচুয়েশন থেকে যখন আমরা আরেকটা সিচুয়েশনে কোনো কিছু রূপান্তর করি, ধরো পানিকে আমরা বরফে নেই। হ্যাঁ, তাহলে এটা কি? এটা এক ধরনের সিচুয়েশন থেকে আরেক ধরনের সিচুয়েশন না? আমরা বরফ থেকে বাষ্পে পরিণত করি একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনে। আমরা ইন্টারোগেটিভ থেকে অপারেটিভ পড়ি, অপারেটিভ থেকে অ্যাসার্টিভ করি। তাহলে এক ধরনের সিচুয়েশন থেকে আরেক ধরনের সিচুয়েশন ট্রানজিশন ঘটে। এই যে ট্রানজিশনটা ঘটে, হ্যাঁ, এই যে ট্রানজিশনটা ঘটে, এই যে রূপান্তর বা পরিবর্তন, এই পরিবর্তনের জন্য আমরা প্রিপোজিশন ইউজ করি ইনটু। একটা থেকে আরেকটা, ট্রানজিশন ইনটু, ট্রান্সফার ইনটু। ওকে, তো দেখো, ওয়াটার চেঞ্জেস ইনটু আইস। তাহলে ওয়াটার, এই যে ওয়াটার কিসে রূপান্তর হয়? বরফে। বরফ রূপান্তর হয় অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হলে কি হবে? হচ্ছে ইনটু হবে। আবার দেখো, বিভাগ হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে। হ্যাঁ, কোন একটা জিনিসকে দলে দলে ভাগ হয়ে যাওয়া। আমরা দেখি এখন বাংলাদেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে, যে আমরা কি দেশের এখন যে উন্নতি চলতেছে আমরা সেটা চাই নাকি নির্বাচন চাই। হ্যাঁ, দুই ভাগে ভাগ হয়ে গেছে, যে ভাই আমাকে বাদ দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, ভাইয়ের কি শ্বাসকষ্ট আছে? হ্যাঁ, আমার সর্দি হলে শ্বাসকষ্ট হয় হালকা। ফাইনালি অল দ্য পিপল ওয়ার ডিভাইডেড ইনটু 2 মেজর পার্টিস, অর্থাৎ মেজর পার্টিস। অবশেষে সকল লোক দুই দলে ভাগ হয়ে গেল। হ্যাঁ, যখন আমরা দুই দলে ভাগ হয়ে যাওয়া বোঝাই যে আমরা কি উন্নতি চাই না এখন নির্বাচন চাচ্ছি, আমরা কি এখন চাচ্ছি লুটপাট নাকি এটা চাচ্ছি। সো এরকম করে মানুষ যখন দুই ভাগে ভাগ হয়ে যায়, 3 ভাগে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডিভাইড ইনটু বোঝাতে পারি। সো এই ছিল আমাদের আজকের ক্লাসের মোটামুটি টপিক। সো আমাকে জানাতে পারো তোমাদের ক্লাস বুঝেছো কিনা। আজকে আমাদের রুলসের পার্টটা গেল, আর হচ্ছে তোমাদের জন্য থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা তোমাদের নিজস্ব তাগিদে তোমরা এটা মুখস্থ করবা, যেহেতু মুখস্থ করানো তো কিছু নাই। আর আমরা পার্ট 2তে হচ্ছে আমরা 24 সাল থেকে শুরু করে 16-17 সাল পর্যন্ত আমরা প্রশ্ন সলভ করবো। শুধু ধরে ধরে আমরা প্রশ্নের প্যাটার্ন দেখবো, প্রশ্ন অ্যানালাইসিস করব, এবং প্রশ্নের মধ্যে অনেক কিছু ক্লাসে চলে আসবে। ওকে, নোট করা না, এই যে একজন অলরেডি নোট করে ফেলছো, ফাইন, গুড, চমৎকার। দারুণ ক্লাস হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ নাইমুল। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি প্রিপোজিশনের। মোটামুটি তুমি যদি এই রুলসগুলো মনে রাখো, মাথায় রাখো একটু, তাহলে তুমি ভালো করবা। তবে অবশ্যই মাথায় রাখবা, সবসময় খেয়াল রাখবা, ইংলিশে ভালো করার মূল সত্য হচ্ছে তুমি বাংলা ট্রান্সলেট করতে পারো কিনা। তুমি যদি বাংলায় রূপান্তর করতে না পারো, ট্রান্সলেট করতে না পারো, তুমি আসলে খুব বেশি দূর যাওয়ার সুযোগ থাকে না। সবসময় মাথায় রাখবে যে তুমি বাংলার দিকে ফোকাস করবা, তুমি ইংলিশকে সবসময় চেষ্টা করবা বাংলায় ট্রান্সলেট করে পড়ার জন্য। তুমি যখন বাংলা ট্রান্সলেট করে পড়তে শিখবা, তখন দেখবা সব সেন্টেন্স সহজ। যে ভাই এগুলো তো সেন্টেন্সের মধ্যে চলে আসছে, যে সেন্টেন্স বানাইতে পারে সেই প্রিপোজিশন সব পারে, যে সেন্টেন্স বানানো শিখেছে লাইফে সে এইসব জিনিস খুব ইজিলি পারে।
সো আজকে এখানে শেষ করতেছি। তোমাদেরকে প্রিপোজিশনের যেই অ্যাপ্রোপ্রিয়েট পার্টটা আছে পিডিএফটা ভাইয়া আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, যদি না হয় কালকে ইনশাল্লাহ পেয়ে যাবা তোমরা। তাহলে পেলে সেটা তোমরা শেষ করে ফেলবা, নেক্সট ক্লাসে আমরা যেন খুব দুর্দান্ত একটা প্র্যাকটিস পার্ট করতে পারি। ঠিক আছে, সবার সাথে দেখা হবে আমার সোমবার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।